আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নওশাদ, বিনিয়োগ.আইওর মার্কেটিং গ্রোথটা দেখছি। ওয়েলকাম টু পিওর মানি পডকাস্ট সিজন 2 এপিসোড 2তে প্রেজেন্টেড বাই বিনিয়োগ.আইও। তো আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন। তো আমি এই সুযোগে আই এম অনার টু ইন্ট্রোডিউস ডক্টর মুফতি ইউসুফ সুলতান ভাই। তো ভাইয়া, ওয়েলকাম টু পিওর মানি পডকাস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আমি আপনার সম্পর্কে কোনো ধরনের ইন্ট্রোডাকশন দিব না। তো যারা দেখছেন, যারা আপনাকে তো অনেকেই অলরেডি চিনেন আলহামদুলিল্লাহ, বাট যারা চিনেন না তাদেরকে যদি একটু ছোট্ট করে আপনি একটু ইন্ট্রো দেন তাহলে খুব উপকার হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমার মূল পড়াশোনা হচ্ছে শরিয়া নিয়ে, এবং বাংলাদেশে একেবারেই ট্র্যাডিশনাল কওমি মাদ্রাসা থেকে আমি মূলত পড়াশোনা করি, যেটাকে আমরা মাওলানা মুফতি বলি। সেই পড়াশোনাগুলো আমি শেষ করি দাওরা হাদিস এবং ইফতা। পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স একটি ইউনিভার্সিটি, ইনসিএফ ইউনিভার্সিটি, সেখান থেকে এমএসসি ইন ইসলামিক ফাইন্যান্স এবং পিএইচডি ইন ইসলামিক ফাইন্যান্স সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। বর্তমানে দেশে বিদেশের নানা প্রতিষ্ঠানগুলোর শরিয়া অ্যাডভাইজারিতে, শরিয়া কমপ্লায়েন্স নিয়ে আমি কাজ করছি, আমার প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আমাদের একাধিক প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি একটি প্রতিষ্ঠান, মালয়েশিয়াতে আদল অ্যাডভাইজারি একটি প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দেশে বিদেশের অনেক প্রতিষ্ঠানকে শরিয়া অ্যাডভাইজারি, শরিয়া অডিট, ইসলামিক ফাইন্যান্স ট্রেনিং এই সেবাগুলো দিয়ে থাকি। এবং বাংলাদেশে আমাদের আরও আরেকটি প্রতিষ্ঠান আছে, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক স্টাডিজ, যেখান থেকে উচ্চতর ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে পড়াশোনার জন্য যারা মাদ্রাসা গ্র্যাজুয়েট তারা আমাদের এখানে 2 বছর একটা স্পেশালাইজড কোর্স তারা করেন আলহামদুলিল্লাহ। তো এক কথায় আমার দিনরাত্রি বলা যায় পুরোটাই আধুনিক ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স এবং এই রিলেটেড ট্রেনিং, অ্যাডভাইজারি, অডিট এগুলোতেই কাটে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। ভাই, আসলে আইএফএ কনসালটেন্সি দিয়ে শুরু করি, কারণ আমাদের জার্নির সাথে আইএফএ কনসালটেন্সির জার্নিটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমি স্পেশালি আইএফএ কনসালটেন্সির কার্যপরিধি, শুরুর গল্প সব কিছু নিয়ে জানতে চাই। তো যদি ওইখানে একটু ডিপ ডাইভ করি যে আইএফএ কনসালটেন্সি কী কারণে শুরু হলো, কী জন্য এটা প্রয়োজনীয়তা আপনি মনে করলেন যে দরকার, শুরুর গল্পটা কি, এটা যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুরুর গল্পটা যদি বলতে চাই, আমি যখন ইনসিএফ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছিলাম ইসলামিক ফাইন্যান্সে, এবং মাঝে আমি দেশে আসি, তখন আমাদের মাঝে একটি আলোচনা হয় যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আচ্ছা আমাদের দেশে অনুরাগী কারা আছেন, আমরা একটা মিট আপের অ্যারেঞ্জ করি। এবং আমরা একটি অনলাইন গ্রুপও সে সময় করি, যেটার নাম ছিল ইসলামিক ইকোনমিক্স ফোরাম। আপনার একটি ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ ছিল। তা আমাদের প্রথম মিট আপে প্রায় 30 জনের মতো বিভিন্ন পেশাজীবী মানুষেরা আসেন, এবং তারা দাবি করেন যে আমরা একটা ফেসবুক গ্রুপে সীমাবদ্ধ না থেকে আমরা একটা প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি কিনা। সেটা ছিল আমাদের শুরু কথা। এবং এরপর আমার সহযোগী, সহকর্মী, বড় ভাই, যাই বলি না কেন, আমাদের আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার মুফতি আবদুল্লাহ মাসুম, তিনি মূলত একটা বড় উদ্যোগ নেন, অনেকগুলো কন্টেন্ট তৈরি করেন এবং মোটা দাগে কিছু ট্রেনিং তিনি শুরু করেন, যেটা আস্তে আস্তে ইভলভ হতে হতে মোটা দাগে আমরা কোভিডের ঠিক আগ মুহূর্তে আমাদের একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা আইএফএ কনসালটেন্সিকে দেই। এবং বর্তমানে আলহামদুলিল্লাহ আপনারা তো জানেনই, বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের কার্যক্রম রয়েছে, যেখানে আমরা ইসলামিক ফাইন্যান্সের শুধু ট্রেনিংই দিই না, বরং অ্যাডভাইজারি এবং অডিটের কাজগুলোও করি। আচ্ছা ভাই, আওফির কথা বেশ কয়েকবার শুনছি, এবং আমরা খুব প্রাউডলি বলি যে মোস্ট প্রবাবলি বাহরাইন বেস্ট। তো আওফি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আওফির সাথে আপনাদের কোলাবোরেশনটা কীভাবে হলো বা হলো। আমার মনে হয় যে আপনিও তো আওফিতে মনে হয় বেশ কিছুদিন কাজ করেছেন, তো ওই জায়গাটা একটু যদি আলোকপাত করেন আর কি। যে আওফির শুরু কথা বলতে হয় যে আওফি বলতে বুঝাই AAOIFI, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এটা বাহরাইনে বেসড, বাট এটা একটা গ্লোবাল অর্গানাইজেশন আমরা বলতে পারি, যাদের মূল কাজ হচ্ছে ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রণয়ন করা। যেমন আমাদের বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে। ধরেন খাবারের জন্য BSTI হয়তো আছে, ইন্টারন্যাশনালি ISO আছে। এখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি আজ থেকে প্রায় অর্ধ শতক আগে, 1975-এ যখন ISDB শুরু হলো, একটা বড় সমস্যা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখলাম যে বিভিন্ন বিভিন্ন মাযহাবের কারণে আমাদের ইসলামিক ফাইন্যান্সের প্র্যাকটিসেসগুলো অ্যালাইন না। আমরা হয়তো এক দেশে এক প্রতিষ্ঠানে একটাকে শরিয়া কমপ্লায়েন্ট বলছি, আরেক দেশে সেটা শরিয়া কমপ্লায়েন্ট বলে পরিগণিত না। এটাকে কীভাবে হারমোনাইজ করা যায়, সেই হারমোনাইজেশনের চিন্তা থেকে স্ট্যান্ডার্ডাইজেশনের চিন্তাটা আসে, এবং সেভাবে আইওফি প্রতিষ্ঠা লাভ করে। এবং আজকে আমরা যখন কথা বলছি,
আইওফি অ্যাকাউন্টিংয়ে, অডিটিংয়ে, শারিয়া, গভর্নেন্স এবং এথিক্স, এই 5টি ক্ষেত্রে প্রায় 150-র মতো স্ট্যান্ডার্ড তারা প্রণয়ন করেছে বা স্ট্যান্ডার্ডের উপর আপনার কাজ চলছে, এবং পুরো বিশ্বের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড তাদের। আমি ব্যক্তিগতভাবে আইওফির একটি সার্টিফিকেশন আছে, সার্টিফাইড শারিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর। আমি এই পরীক্ষাটি মূলত মালয়েশিয়া থেকে অংশগ্রহণ করি, 2017 কি 18-তে হবে। এবং এরপর আমরা যখন আইএফএ কনসালটেন্সি যাত্রাটা আরেকটু প্রলম্বিত হয় এবং বাংলাদেশেও এই সার্টিফিকেশনটি শুরু হয়, তখন আমরা আইওফির সাথে অফিসিয়ালি কোলাবোরেট করি। ব্যক্তিগতভাবে আমি একই সঙ্গে আইওফির মাস্টার ট্রেনার, অর্থাৎ একই সঙ্গে বাহরাইনে এবং নানা দেশে আইওফির পক্ষ হয়ে আমাকে অনেক ট্রেনিং কন্ডাক্ট করতে হয় আইওফির অ্যাসাইনমেন্ট হিসেবে। পাশাপাশি আমরা আমাদের যে দুটো প্রতিষ্ঠানের কথা বললাম, আমরা ফর্মাল কনসালটেন্ট হিসেবে আইওফির সঙ্গে অনেক স্ট্যান্ডার্ড প্রণয়নে কাজ করে থাকি। এই মুহূর্তেই আমরা একটি গভর্নেন্স স্ট্যান্ডার্ড নিয়েও কাজ করছি আইওফির সঙ্গে। আচ্ছা, তো আইওফির সাথে এখন যদি কোলাবোরেশনটা মোটা দাগে টানি আইএফএ কনসালটেন্সির, এটা কি শুধু স্ট্যান্ডার্ড নিয়ে যে আমরা তাদের সাথে কোনো স্ট্যান্ডার্ড ফলো করছি, নাকি এর বাইরেও আরও কিছু আছে? প্রথমত আইএফএ কনসালটেন্সি আইওফির একটি ট্রেনিং পার্টনার। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় একটা জয়েন্ট কোলাবোরেটিভ ট্রেনিং ইভেন্ট আয়োজন করতে পারি, সেই কোলাবোরেশন আমাদের সাথে আছে। দ্বিতীয়ত আইওফির ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেন্টার এবং এক্সাম সেন্টার বাংলাদেশে আমরা আইওফির মোটা দাগে এই মুহূর্তে অ্যাক্টিভ 2টো এক্সাম সেন্টার বাংলাদেশে আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে আইএফএ কনসালটেন্সি। আর ইন্টারন্যাশনালি আমরা যদি আদাল অ্যাডভাইজারিকেও মিলাই আমাদের যে মালয়েশিয়ান এন্টিটি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই কনসালটেন্টের পর্যায়টাও আসে, যেখানে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রণয়নেও আইওফিকে কনসালটেন্সির সেবা দিয়ে থাকি, এবং একই সঙ্গে আইওফির অ্যাসাইন বিভিন্ন ট্রেনিং আমরা কন্ডাক্ট করি। যেমন ইতোপূর্বে আমরা ইয়েমানে, তারপর আপনার আফগানিস্তানে, তারপর আপনার বাহরাইনে, তারপর আপনার বিভিন্ন দেশে আমরা ট্রেনিংগুলো কন্ডাক্ট করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, যদি আইএফএ কনসালটেন্সিতে ফেরত আসি, আজকে আইএফএ কনসালটেন্সি নিয়ে অনেক আলাপ হবে। তো আইএফএ কনসালটেন্সির এখন কার্যপরিধি কী নিয়ে? শুধু এটা কি শুধু ট্রেনিং নিয়েই, নাকি শরিয়া অ্যাডভাইজারি নিয়ে, নাকি কারা কারা আছেন, কারা কারা কাজ করছেন এখন উল্লেখযোগ্য? আর ইসলামিক ফাইন্যান্স নিয়ে বাংলাদেশে বর্তমানে কারেন্ট আপনার কী কী ধরনের অ্যাক্টিভিটি করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যখন আইএফএ কনসালটেন্সি শুরু করি, আমি যেমনটা বলছিলাম, শুরুটা ছিল আমাদের ট্রেনিং নিয়ে। কারণ আমরা অ্যাডভাইস কাকে করব, ফার্স্টে তো আমাদের অ্যাডভাইজারি যে দরকার, এই বিষয়ে অ্যাওয়ারনেস দরকার। তো অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা টুকটাক কিছু আপনার সেমিনার ইত্যাদি করছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এবং পরামর্শ এসেছে যে আমাদের কিছু ট্যাঞ্জিবল কিছু ট্রেনিং প্রোগ্রাম থাকা দরকার। তো সেই ট্রেনিং দিয়ে মূলত আইএফএ কনসালটেন্সি যাত্রাটা শুরু, এবং একটা পর্যায় পর্যন্ত আমাদের ট্রেনিংই ছিল বলতে গেলে একমাত্র সার্ভিস। পরবর্তীকালে আমরা বিশ্বের অন্য দেশগুলোর নমুনা যদি দেখি, মালয়েশিয়ার কথা বলি, ইন্দোনেশিয়ার কথা বলি, তারপর আপনার মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বাহরাইন, সৌদি, ইউএই, কাতার, আমাদের কাছাকাছি দেশগুলোর মাঝে পাকিস্তান, আফগানিস্তান, আমরা দেখি যে এখানে অনেক শরিয়া অ্যাডভাইজারি কোম্পানি আছে, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি বা অডিট সার্ভিস যেমন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে, লিগ্যাল অ্যাডভাইজারি দিয়ে থাকে। তারা একটা প্রতিষ্ঠানের এন্ড টু এন্ড শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কি না এই বিষয়ে রিভিউ করা, এই বিষয়ে পরবর্তীতে অডিট করা, এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এবং আমরা মনে করি যে আমরা যদি চাই সত্যিকার অর্থে শরিয়া কমপ্লায়েন্টভাবে একটা প্রতিষ্ঠান চালাতে, এই ধরনের প্রফেশনাল সার্ভিসের বিকল্প নাই। কারণ সাধারণত আমাদের সমাজে বা যে কোনো জায়গায় আসলে প্রচলিত কী ছিল যে আমার একটা প্রশ্ন আসছে, আমি একজন আলেম বা একজন ইমাম, ওনাকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, উনি আনসার দিলেন, আমি আমার মতো এটাকে ইমপ্লিমেন্ট করলাম। কিন্তু এই আনসার এবং ইমপ্লিমেন্টেশন এবং কোশ্চেন, এই তিনটার মাঝে কিন্তু ব্যাপক গ্যাপ থাকতে পারে। আমি যে প্রশ্নটা করেছি হয়তো আমি পুরো বিষয়টা তার কাছে তুলে ধরতে পারিনি, অথবা আমার ডকুমেন্টে হয়তো একরকম রয়েছে, আবার তিনি যা পরামর্শ দিয়েছেন আমি হয়তো তাই পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারিনি। কে এটাকে ভেরিফাই করবে? এই জায়গায় আসলে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক আপনার রূপের প্রয়োজন ছিল, এবং আমরা আইএফএ কনসালটেন্সি তখন এটা শুরু করি। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমরা ট্রেনিং দিচ্ছি আলহামদুলিল্লাহ। কনসালটেন্সি অ্যাডভাইজারির জায়গা থেকে যদি বলি, আর্থিক বিভিন্ন সেবার পাশাপাশি এমনকি অনেক কর্পোরেট, আমরা পাকিস্তানে দেখেছি যে বিভিন্ন বড় বড় কর্পোরেটগুলোর শরিয়া অ্যাডভাইজারি প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি রয়েছে, ইনহাউস শরিয়া অ্যাডভাইজার রয়েছে, যেমনভাবে তারা কমপ্লায়েন্স এবং অডিটের আপনার কনসালটেন্ট রাখেন। আমরা বাংলাদেশে সেটা প্রস্তাবনা করছি, কাছাকাছি মডেল, যে আপনি যদি শরিয়া কমপ্লায়েন্টভাবে আপনার ব্যবসা করতে চান, তাহলে আপনারা আমাদের এই সেবা নিতে পারেন, এবং আমরা আপনাদের এন্ড টু এন্ড সকল কিছু ইনশাআল্লাহ যাচাই করে আপনাদেরকে আমরা গাইড করতে পারবো। তা আলহামদুলিল্লাহ সেটা চলছে, এবং দুটোই এখন পুরোদমে চলছে, ট্রেনিং এবং অ্যাডভাইজারি। নতুন যে জায়গাটায় আমরা এখন যাওয়ার চেষ্টা করছি, দুটো জায়গা, একটা হচ্ছে শরিয়া অডিট
একটা এক্সটার্নাল প্রতিষ্ঠান হিসেবে আমরা শরিয়া অডিট করা, যেটা বাহরাইন এবং ইউএইতে অলরেডি আইনগতভাবে ম্যান্ডেটরি হয়ে গেছে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য, এবং সামনে অন্যান্য দেশেও হবে। আমরা বাংলাদেশে এটা চালু করছি আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় হচ্ছে হালাল ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে আমাদের দেশে দুটো হালাল সার্টিফাইং বডি আছে। আমরা হালাল অডিটর, হালাল আপনার ট্রেইনার, হালাল কনসালটেন্ট হিসেবে কাজ করার জন্য আমাদের অলরেডি পুরো প্রস্তুতি হিসেবে আমরা গত 2 বছর ধরে আলহামদুলিল্লাহ কাজ করছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনার আইএফএ কনসালটেন্সি বাদেও আপনার যেহেতু লম্বা একটা ক্যারিয়ার দেশের বাইরে, ওইগুলা নিয়েও একটু আলাপ করতে চাই বা ওগুলা নিয়েও একটু আইডিয়া পেতে চাই। যে যদি আপনি শুরুতে ইন্ট্রোতে আপনি ছোট্ট করে বলেছেন, বাট আমি একটু লম্বা করে একটা গল্প শুনতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে শুরু করলেন। আমি ক্যারিয়ার মানে লেখাপড়ার কথা বাদ দিয়ে চাকরি জীবন কিভাবে শুরু করলেন, কোথায় কোথায় করলেন, কী কী শিখলেন, আপনার মধ্যে কী কী চেঞ্জ আসলো এবং সবশেষে এখন। তো ওইগুলো নিয়ে কি একটু স্টেপ বাই স্টেপ একটু আইডিয়া দেওয়া সম্ভব? জি, অবশ্যই সম্ভব। ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, বাংলাদেশের দুটো স্বনামধন্য মাদ্রাসায় আমার পড়াশোনা হয়েছে। এই মাদ্রাসাগুলোতে দুটোই কমি মাদ্রাসা। আমি এখানে যখন পড়াশোনা করি, পড়াশোনা শেষ করার পর, দাওরা হাদিস এবং ইফতা শেষ করার পর আমার কাছে মনে হয়েছে যে এমন একটা জায়গায় কাজ করা, ক্ষেত্রে কাজ করা যেখানে খুব বেশি আলেমদের পদচারণা নেই অথবা কাজ হয়নি। আমার প্রথম দিকের আগ্রহটা আসলে টেকনোলজিতে, যে আলেমরা কীভাবে টেকনোলজি ব্যবহার করতে পারেন। এবং সেই 2009-10 দিকে আমি আসলে দেশের নানা প্রান্তে দৌড়েছি দুটো জিনিস নিয়ে। এক হচ্ছে আপনার ইয়াং আলেমদের জন্য, শরিয়া স্কলারদের জন্য আইটি সেমিনার আয়োজন করেছি আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে। সে সময় কোনো প্রাতিষ্ঠানিক রূপ আসলে ওভাবে আমাদের ছিল না। একটা ছোট্ট প্রতিষ্ঠান বাই দ্য ওয়ে ছিল, আমি এটার কথা বলিনি। আমার প্রথম ভেঞ্চার আসলে একটা টেকনোলজি কোম্পানি, এবং এটা সেট আপই করা হয়েছিল শুধু মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তাদের ওয়েবসাইট এবং তাদের সফটওয়্যার, এক কথায় তাদের এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তখন কি আপনি স্টুডেন্ট ছিলেন? না, আমি জাস্ট গ্র্যাজুয়েশন শেষ করার ইমিডিয়েটলি পরে, আমার মনে হয় জাস্ট 2 থেকে 3 মাসের মধ্যেই। এবং আমরা করেছি বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান, ব্যক্তির আমরা ওয়েবসাইট ইত্যাদি করেছি। ওই সময় আমার ইন্সপিরেশন ছিল হচ্ছে আরবের আলেমরা যারা ছিলেন, সাউথ আফ্রিকার আলেমরা যারা ছিলেন, তাদের ব্যক্তিগত ওয়েবসাইট আছে, তাদের লেকচার্স, তাদের ভিডিওস। এখন তো আমরা সবাইকে ইউটিউবে পাই, ওই সময় এটা ছিল না। তো এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য আমি বিভিন্ন জায়গায় দৌড়েছি, 1 নম্বর। দ্বিতীয়ত, সেই সময় ডিজিটাল শরিয়া লাইব্রেরি, আল মাকতাবা, শামেলা, তারপর এই ধরনের কিছু ডিজিটাল লাইব্রেরির প্রচলন আরব বিশ্বে খুব ভালোভাবে চলছে, কিন্তু আমাদের দেশে সেটা অলমোস্ট মানে অ্যাওয়ারনেসটা 0 পর্যায়ে ছিল। তো আমরা যে জায়গায়গুলো সেমিনারগুলো করতাম, আমরা মূলত এটা একটা ওয়ার্কশপের মতো করে করতাম, কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন, হান্ড্রেডস অফ আওয়ার্স লাইব্রেরিতে কাটানোকে আপনি কীভাবে জাস্ট 2-3 ঘন্টায় রিপ্লেস করতে পারেন, প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমার কাজ ছিল। যখন আমি মোটামুটি দেখেছি যে এটাতে এখন অনেক আমাদের মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা চলে আসছেন, তখন ঠিক কোন পয়েন্টে আমার ঠিক মনে নেই, বাকি আমার অ্যাটেনশনটা আস্তে ডাইভার্ট হয়ে যায় যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে কিছু করা উচিত। এবং এই বিষয়ে আমার একজন উস্তাদও ছিলেন, হযরত মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ, বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে তিনি লিখে গিয়েছেন, আমাদের শিক্ষক ছিলেন। এবং আরও অনেকের অনুপ্রেরণা ছিল, যার ভিত্তিতে আমি মূলত মালয়েশিয়ার ইসলামী ফাইন্যান্স নিয়ে মাস্টার্স করতে যাই। তো আজকে যখন আমি ফিরে তাকাই, এই সবগুলো মানে পয়েন্টই আমার টেকনোলজি নিয়ে কিছু সময় কাজ করা, তারপর আপনার বিভিন্ন এন্টারপ্রেনারশিপ উদ্যোগ সে সময় নেয়া, এবং পরবর্তীকালে ইসলামী ফাইন্যান্স নিয়ে কাজ করার চেষ্টা করা। আমি মনে করি যে আজকে এখন যেই বিভিন্ন ভেঞ্চারগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি, এই সবগুলোর ফাউন্ডেশনাল ব্লক ছিল সেগুলো আসলে, এবং সেগুলোর মাধ্যমে আজকে আমরা একটা জায়গায় এসেছি, এবং সামনেও আমরা চেষ্টা করি যে এটা যেন আরও বড় হয়। এবং আলটিমেটলি এই সবগুলো কাজের পেছনে আমার একটা মেইন মোটিভেশন ছিল কিন্তু দাওয়া, মানে আমি এগুলোর মাধ্যমে প্রফেশনাল ওয়েতে মানুষকে আল্লাহর দিকে ডাকতে চাই, আল্লাহর দিকে ডাকাটাকে ইজি করতে চাই, এফিশিয়েন্ট করতে চাই। এটা ছিল মূল মোটিভেশন। জি। হ্যাঁ, মালয়েশিয়ায় তাহলে গেলেন কত সালে? মালয়েশিয়ায় গিয়েছি আমি 2014-তে। আমি মাঝে হ্যাঁ ইনসেফে সরাসরি চলে গিয়েছি। এর আগে এটা আমি বলতে ভুলে গিয়েছি, আমি শেষ করেছি মূলত মাদ্রাসায় পড়াশোনা 2009। এই 2009 থেকে 2014 মূলত আমি এখানে বাংলাদেশে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, আইইউটি, সেখানে আমি খণ্ডকালীন লেকচারার ছিলাম। জামিয়া শারিয়া মালিবাগ, আমার যে মাদ্রাসা যেখানে আমি পড়াশোনা করেছি, সেখানে আমি শিক্ষকতা করেছি। আরেকটি মাদ্রাসায় আমি শিক্ষকতা করেছি। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াতে আমি বেশ অ্যাক্টিভ ছিলাম। বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে ইসলামে মানবাধিকার, তারপর ইসলামী অর্থনীতির জন্য সে সময়ই আমি প্রপোজাল দিয়েছি, যদিও চ্যানেলগুলো অ্যাকসেপ্ট ওই সময় করেনি, কারণ ডিম্যান্ডটা তারা দেখেনি, কিন্তু আমার অ্যাক্টিভিটিটা ওই জায়গায় বেশি ছিল। আর ইনসিএফে আমি গিয়েছি 2014-তে।
সেখান থেকে 2016-তে আমার মাস্টার্স শেষ হয়, আমি পিএইচডি শুরু করি এবং পিএইচডির জার্নিটা আসলে কোভিডের কারণে অনেক লম্বা হয়ে যায়। সর্বশেষ 2023-এ গিয়ে আমার পিএইচডিটা সম্পন্ন হয়। রিসার্চের কনসেন্ট্রেশনটা কি নিয়ে ছিল? আমার রিসার্চ টপিকটা ছিল এক্স্যাক্টলি আপনারা যা করছেন তা নিয়ে, শরিয়া মানে ইসলামিক ক্রাউড ফান্ডিং ইন মালয়েশিয়ার শরিয়া গভর্নেন্স অ্যাসপেক্টটা নিয়ে। আর মালয়েশিয়াতে অলরেডি সে সময় প্রায় 11টি লাইসেন্স ইসলামিক ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ছিল এবং মজার ব্যাপার হলো এই ইসলামিক ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলোর যে লাইসেন্সিং রিজিম, অর্থাৎ যখন সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়া লাইসেন্সিং আপনার ইয়াগুলো তৈরি করার প্রক্রিয়াতে আছে, সেই সময় আমি এমন একটি প্রতিষ্ঠানের সাথে ছিলাম যে তারা অলরেডি ক্রাউড ফান্ডিং শুরু করেছে। আমি তাদের শরিয়া কনসালটেন্ট হিসেবেই ছিলাম এবং সেই অভিজ্ঞতা থেকে মালয়েশিয়া শুধু নয়, পরবর্তীকালে ইন্দোনেশিয়ায়, তারপরে কাতারে, তারপরে ইভেন সৌদিতে সামাজে, সৌদি আরবিয়ান মনিটরি অথরিটি, তারাও তখনও রেগুলেশন শুরু করেনি। আমার এই বিভিন্ন রেগুলেটরি বডির সাথেও কাজ করার সুযোগ হয়েছে। তখনও কিন্তু রেগুলেশন ফর্ম হয়নি, যেমন আমাদের দেশে ফর এক্সাম্পল এখনও প্রপার রেগুলেশন নেই। তো এই দেশগুলোও তখন এরকম একটা পর্যায়ে ছিল। তো আমি যেটা করেছি আমার এই থিসিসে, আমি সেই এক্সপিরিয়েন্সগুলোকে যুক্ত করে এবং একই সঙ্গে পুরো বিশ্বের, যেমন ইউকেতে, তারপর আপনার ইউএসএতে, চায়নাতে এই রেগুলেটরি বডিগুলোর মেইন কনসার্নগুলো কী এবং শরিয়া গভর্নেন্সের জায়গা থেকে আমরা এগুলো কীভাবে দেখি, ইসলামিক ক্রাউড ফান্ডিংগুলোর জন্য অ্যাডিশনাল কী করা দরকার এবং মালয়েশিয়াতে আসলে হচ্ছে কি, এই বিষয়টা এক্সামিন করার চেষ্টা করেছি। ওকে, তাহলে ভাই ধরেন যে আপনি ইনসেফের জার্নি শেষ হলো, আপনি সাফল্যের সাথে পিএইচডি শেষ করলেন, তারপর কি ওইখানেই জবে জয়েন করা? মানে না, আমি যেমনটা আপনাকে আগেও বলেছি যে আমাদের এখন যে কয়েকটি প্রতিষ্ঠান, আমি এখন আসলে একজন ফুল টাইম একই সঙ্গে এন্টারপ্রেনার এবং আমার ব্যক্তিগত বিভিন্ন শরিয়া কমিটি এনগেজমেন্ট আছে, অর্থাৎ আমি কোথাও জব করছি না, আই এম নট এ ফুল টাইম এমপ্লয়ি, কিন্তু আমার বিভিন্ন কনসালটেন্ট হিসেবে রোল আছে এবং এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, আমি এখানেই আমার পুরো দিনের সময়টা চলে যায়। ওকে, তো ভাই থ্যাংক ইউ। তো মালয়েশিয়ার একটা ক্রাউড ফান্ডিং কোম্পানিতে আপনার মনে হয় দীর্ঘটা সময়ে কাজ করা হয়েছে, স্পেশালি আমি লিঙ্কডইনও দেখছিলাম। তো আমার আগ্রহের জায়গাটা ছিল যে ওইখানে কাজ করার আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে ওইখানে তো আমাদের দেশের মতো না, অবশ্যই হয়তো ফিনটেক ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট, রেগুলেটরি ল্যান্ডস্কেপটাও ডিফারেন্ট। তো ওইখানে আপনার ইন্টারেস্টিং কী টেকঅ্যাওয়েস হয়েছে বা ইন্টারেস্টিং কোনো যদি গল্প থাকে? চমৎকার প্রশ্ন। আমার আসলে একটা ব্যবসার অপারেশনাল অ্যাসপেক্ট, বিশেষ করে এই ধরনের একটা আর্থিক প্রতিষ্ঠানের রেগুলেটরি কমপ্লায়েন্স, এই সবগুলোর একটা ওভারঅল আপনার পারভিউ হয়েছে ওই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েই, এবং ওই সময়টাই আসলে আমি একই সঙ্গে পিএইচডিও করছি, ফলে আমার থিসিসেও সেটার একটা বড় প্রভাব আছে। আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়ার ল্যান্ডস্কেপে যদি আমি বলি, মালয়েশিয়ান রেগুলেটরি বডি, বিশেষ করে এই ক্ষেত্রে রেগুলেটর হচ্ছে সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়া, যারা মূলত ইসলামিক ফিনটেক, ইসলামিক ক্রাউড ফান্ডিং এই প্ল্যাটফর্মগুলোকে রেগুলেট করে। তো মালয়েশিয়ার রেগুলেটরি বডিগুলো অত্যন্ত আপনার ওপেন, অত্যন্ত প্রোঅ্যাক্টিভ এবং তারা রেগুলার ইন্ডাস্ট্রিকে এনগেজ করেছে। মানে তখনও কিন্তু লাইসেন্স শুরু হয়নি, এর আগেই তারা ইন্ডাস্ট্রি প্লেয়ার যারা আছে অলরেডি টুকটাক কাজ শুরু করেছে, তাদেরকে ডেকে তাদের সাথে আপনার পরামর্শ নিয়েছে এবং এমনকি কোনো রেগুলেশন ড্রাফট হওয়ার পরও তারা অনেক বেশি কনসাল্ট করার পরে তারা একটা পর্যায়ে এসেছে। এবং শুরুর দিক থেকে আমরা দেখেছি যে মালয়েশিয়াতে তো শুরুতে ইকুইটি ক্রাউড ফান্ডিং এবং P2P ক্রাউড ফান্ডিং ছিল, এই দুই জায়গাতেই তারা অনেক বেশি ইনসেন্টিভাইজ করেছে। যেমন ইকুইটি ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে প্রথম বছর আমার মনে আছে যে তারা 1:1 ফান্ডিং গভর্নমেন্ট থেকে দিত, অর্থাৎ একটা ইকুইটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ফর এক্সাম্পল যদি 1 মিলিয়ন রিঙ্গিট প্ল্যাটফর্মের মাধ্যমে তোলে, একটা কোম্পানি একটা ইকুইটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে 1 মিলিয়ন রিঙ্গিট সে তুললো, তাহলে গভর্নমেন্ট তাকে আরও 1 মিলিয়ন রিঙ্গিট ম্যাচ করে দিবে। তার মানে সে ইনস্ট্যান্ট 2 মিলিয়ন রিঙ্গিটের তার ফান্ডিং হলো। ইনসেন্টিভ না, ওরা যেটা করতো সেটা হচ্ছে যে আপনি ইকুইটি ক্রাউড ফান্ডিংয়ে তো আসলে কী হয়, ইকুইটি ইস্যু হয়, তো যেই ভ্যালুয়েশনে পাবলিককে ইকুইটি দিচ্ছেন একই ভ্যালুয়েশনে গভর্নমেন্টকে ইকুইটি দিবেন। মানে গভর্নমেন্ট আসলে ইনসেন্টিভাইজ করার জন্যই এটা করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টকে অন্য শেয়ার হোল্ডারদের মতোই ইকুইটি দিতে হবে। এবং এটা কিন্তু তারা কয়েক বছর কন্টিনিউ করেছে। প্রথমে 1:1 ছিল, এরপর আপনার 50%, এরপর 30%, এখন সম্ভবত শেষ দিকে এসে 20% এবং আরও অনেক সিলেক্টিভ হয়ে গেছে। কিন্তু এই ইনসেন্টিভাইজটা করার উদ্দেশ্য ছিল তারা অল্টারনেটিভ ফাইন্যান্সকে আপনার প্রমোট করতে চেয়েছে। এবং শুধু তাই না, আমরা যদি ন্যাশনাল বাজেটগুলোও দেখি, গত কয়েক বছরের মালয়েশিয়ার যে অ্যানুয়াল যে বাজেট, প্রত্যেকটা বাজেটে এই অল্টারনেটিভ ফাইন্যান্স, ক্রাউড ফান্ডিং, এগুলোর রিসার্চের জন্য গ্রান্ট, এগুলোর জন্য গ্রান্ট, আপনার ইনসেন্টিভাইজ করার জন্য নানা বিষয়, ট্যাক্স ইনসেন্টিভ দেওয়ার জন্য নানা পলিসি রিফর্ম,
এগুলো আমরা দেখব যে তাদের একেবারে পলিসিগতভাবে তারা এই কাজটা করে আসছে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে একটা বড় অভিজ্ঞতা ছিল। পাশাপাশি অনেক মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমি আইএসডিবির সাথে এই ক্রাউড ফান্ডিংয়ের জন্যই কাজ করেছি, যেখানে আইএসডিবি মালয়েশিয়ার এই আইডিয়াটাকে তারা সুরিনেম নামে একটি দেশের সাথে শেয়ার করার জন্য কাজ করছিল। পাশাপাশি আইএসডিবির নিজস্ব একটা প্রজেক্ট ছিল, সেখানেও আমার কাজ করার সুযোগ হয়েছে এটার মাধ্যমে। এক কথায় এটা একটা ফ্যাসিনেটিং অভিজ্ঞতা ছিল আলহামদুলিল্লাহ। ভাইয়া তো এখন বাংলাদেশও আই এম কোয়াইট প্রিটি শিওর যে রেগুলেটরি লেয়ারেও প্লাস অর্গানাইজেশনের বিভিন্ন লেয়ারেও কাজ করছেন, তো ওইখানের ল্যান্ডস্কেপ কতটুকু ডেভেলপ হালকা তো একটু আইডিয়া পেলাম। বাংলাদেশের সাথে মৌলিক পার্থক্যগুলো কি দেখেন বা কোথায় কোথায় আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে অ্যাজ এ কান্ট্রি? বাংলাদেশে আসলে ওভারঅল যে কোনো ব্যবসার এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমরা জানি যে ইজ অফ ডুইং বিজনেস নামে একটা ইন্ডেক্স আছে, যেখানে আমাদের দেশের অবস্থান দুঃখজনকভাবে অনেক নিচে, এবং এটাকে উন্নত করার জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা সেটা সাধুবাদ জানাই। এবং ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে যেই মোটা দাগে যেই প্যারামিটারগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলোর সুশাসন নিশ্চিত করা, আমাদের আইনি জটিলতাটাকে নিরসন করা, যেন কোনো ডিসপিউট হলে সেটা দ্রুত সমাধান করা যায়, বিশেষ করে যখন ফরেন ইনভেস্টমেন্ট আসে। ইনভেস্টমেন্ট আসা এবং ইনভেস্টমেন্ট তুলে নেয়া, এই দুটো চ্যানেলকে ইজি করা, ফ্যাসিলিটেট করা। আমাদের দেশে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট এতটাই কঠিন, যার ফলে টাকা ঢোকাটা যতটুকু ইজি, টাকা বের করা অনেক ডিফিকাল্ট। এরপর আপনার ফরেন যারা ইনভেস্টর আছে তাদের লোকাল কোম্পানিতে শেয়ার হোল্ডার হওয়া, যেমন মালয়েশিয়াতে আপনি চাইলে অ্যাজ এ ফরেনার 100% ওন কোম্পানি করতে পারেন। আমাদের দেশে সম্ভবত, আমি পুরোপুরি নিশ্চিত না, এই জায়গায় কি জটিলতা রয়েছে। তো এই ধরনের জায়গাগুলোতে ইমপ্রুভ করার বিষয় আছে। রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমরা না, আসলে আমি ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও একই অভিজ্ঞতা দেখেছি। আমাদের মতো হিউজ পপুলেটিভ যে কান্ট্রিগুলো, এবং একই সঙ্গে আমরা হয়তো লো ইনকাম বা লোয়ার মিডল ইনকাম যে দেশগুলো, আমাদের দেশের রেগুলেটরি বডিও আসলে একটু কনজারভেটিভ থাকে, একটু সতর্ক থাকে। এটার কারণও স্পষ্ট, কারণ আমাদের এখানে এত রকম লুটপাট হয়, আপনার করাপশন হয় ইত্যাদি কারণে। কিন্তু আমরা যদি নতুন স্ট্রাকচারগুলোকে বাজারে ফ্যাসিলিটেট করতে চাই, তাহলে রেগুলেটরি বডির এখানে আর একটু ওপেন হওয়া, প্রোঅ্যাক্টিভ হওয়া, ইন্ডাস্ট্রির সাথে এনগেজিং হওয়া, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় এখানেও আমাদের উন্নতি করার রয়েছে। আর সর্বশেষ, আমাদের ইন্ডাস্ট্রি প্লেয়ার যারা আসলে গিয়ে এন্টারপ্রেনারশিপ উদ্যোগগুলো নিবে, কাজ করবে, তাদেরকে নানাভাবে আপনার দক্ষ করে তোলা, তাদেরকে প্রথমত মোটিভেট করা, আমাদের একেবারে কারিকুলামের মধ্যে যেন এন্টারপ্রেনারশিপ রিলেটেড অ্যাক্টিভিটিগুলো থাকে, স্কুল থেকে শুরু। আমরা মালয়েশিয়াতে যদি দেখি, ইভেন স্কুলগুলোতে গ্রেড 5, গ্রেড 6, সেখান থেকে আমরা দেখব বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ইভেন্ট হচ্ছে, তাদেরকে ওয়ার্কশপ করানো হচ্ছে, যেটা আমরা এখানে এখন এসে যারা স্টার্ট আপগুলো নিয়ে কাজ করে, অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, সেখানে গিয়ে আমরা দেখছি ওরা কিন্তু স্কুল লেভেলে ওরা শুরু করে দিয়েছে। এরপর কলেজ আছে, এরপর ইউনিভার্সিটি আছে, এবং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের আগেই আমরা যেটা সিলিকন ভ্যালিতে যেই মডেলটা দেখছি, যেখান থেকে গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে, যে স্টুডেন্ট থাকা অবস্থায় তারা আসলে একটা ফান্ড বা কিছু পেয়ে যাচ্ছে, ভিসি ফান্ড, যেটা দিয়ে সে একটা ভেঞ্চার শুরু করে দিতে পারছে। হয়তো এটা ফেল করছে, কিন্তু তার নেক্সট ভেঞ্চারটা কিন্তু এই ফেইলিওরের অভিজ্ঞতা থেকে আপনার উঠে দাঁড়াবে। তো এই অভিজ্ঞতা আমার মনে হয় বাংলাদেশে আমাদের শুরু করার সুযোগ রয়েছে, এবং এর একটা ভালো পটেনশিয়াল ইনশাল্লাহ আছে। স্পেশালি আপনার কথা কমপ্লিমেন্ট করে যদি বলতে হয় যে এখন কিন্তু ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমও গত কয়েক বছরের জন্য আমরা সবাই জানি, এবং ইসলামিক ব্যাংকগুলোতেও কিন্তু আস্থার ঘাটতি একটা ব্যাপক ধরনের আছে আর কি। তো এই আস্থাটা ফিরিয়ে আনার জন্য, প্লাস শুধু আমি ফাইন্যান্সিয়াল দিক থেকেই, আমি বিজনেস ইকোসিস্টেমে যাব, শুধু ফাইন্যান্সিং দিক থেকেই যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কিন্তু বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের কাজ আছে, এবং সব কিছু যদি ঢেলে সাজাতেও চাই, এটা একটা লং টার্ম প্রসেসের একটা ব্যাপার, লং টার্ম কাজ এবং ধৈর্যের ব্যাপার। বাট কুইক যদি কিছু লো হ্যাঙ্গিং ফ্রুট থাকে, বা কুইক যদি কিছু শর্ট কিছু টুইক থাকে, যেটা কারণে আমরা হয়তো খুব কুইক একটু রেজাল্ট পাবো বা প্রগ্রেস পাবো, এরকম কী কী থাকতে পারে আপনার মতে, ব্যক্তিগত মতে, যেখানে আমরা একটু শর্ট টার্মে কিছু সুফল পেতে পারি? আপনি আসলে বাংলাদেশে যেটা হয়েছে, এটা বলার আগে আমি 2007-08 যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল সেটার একটু উদাহরণ টানতে চাই। এই ক্রাইসিসের পর যুক্তরাষ্ট্রের যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, যেটাকে আমরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক বলতে পারি, তাদের একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল। ওই রিপোর্টে তারা বলেছিল যে ইট ওয়াজ আ সিস্টেম্যাটিক কোল্যাপস অফ এথিক্স, নৈতিকতার একটা সিস্টেম্যাটিক কোল্যাপস ছিল। তা আমাদের দেশে যেটা ঘটেছে ওটা সিস্টেম্যাটিক না, কোঅর্ডিনেটেড, কোলাবোরেটেড, ডেলিবারেটেড
আপনার এরপর আমরা সিস্টেমেটিক বলতে পারি কোল্যাপস অফ এথিক্স, গভর্নেন্স, সব কিছু। মানে এইটা একটা বেনজির বিষয় এবং পৃথিবীর ইতিহাসেই সম্ভবত এই ধরনের কোল্যাপস হয় নাই। কাজেই আমরা এই মেরামত যদি করতে চাই, এই মেরামত শুরু হবে একদম রাষ্ট্রের টপ যে ব্যক্তি সেখান থেকে। এবং আমার মনে হয় যে আমরা যখন কথা বলছি সেটা অলরেডি একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আশা করি সামনে এই অবস্থা আরও উত্তরণ হবে ইনশাল্লাহ। এরপর আমরা রেগুলেটরি বডির কথা আবার আসি। একটা রেগুলেটর হিসেবে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তাদের যে দায়িত্ব, এই যে আমাদের অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়েছে সেটা তো রেগুলেটরি বডিকে বাইপাস করে হয়নি। সেগুলো রেগুলেটরি বডি সেগুলো অনেক কিছু জেনেছে এবং আমরা এগুলো নিউজ এখন দেখছি। আমাদের অনেক সাবেক উচ্চ পর্যায়ে যারা ব্যক্তিবর্গ ছিলেন তারাও যুক্ত ছিলেন, জড়িত ছিলেন আনফর্চুনেটলি। তা আমরা যদি ঢেলে সাজানোর কথা বলি তাহলে আমাদের তো সবগুলো ঢেলে সাজাতে হবে। আচ্ছা, ওগুলোকে বাদ দিয়ে যদি আমরা কিছু করতে চাই, একেবারে মানে ছোটোখাটো কোনো টুইক, সেটা হতে পারে একটা ছোট্ট প্রতিষ্ঠান লেভেলে। আমরা একটা প্রতিষ্ঠানকে অবশ্যই চাইলে ভালোভাবে চালাতে পারি। সেখানে প্রপার কর্পোরেট গভর্নেন্স বলতে যেই কথাটা রয়েছে, কর্পোরেট সুশাসন, এটা আমরা নিশ্চিত করতে পারি। ডাইরেক্টরের রোল কী, বোর্ড অফ ডাইরেক্টরসের রোল কী, ম্যানেজমেন্টের রোল কী, এখানে যেন একজন আরেকজনের রোলের উপর তসরুফ না করতে পারে। বোর্ড অফ ডাইরেক্টর যেন একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে বলতে না পারে যে এই কোম্পানিটা আমার পরিচিত, তুমি এখানে ফান্ড দিয়ে দাও। ধরেন আপনাদের ক্রাউড ফান্ডিং প্রতিষ্ঠান, এখানে এসে যদি এমডি বলে যে এই প্রতিষ্ঠান আমার পরিচিত, এটা ডিউ ডিলিজেন্স লাগবে না, তুমি একে টাকা দিয়ে দাও, তাহলে তো এটা আমার গভর্নেন্স ল্যাপস হয়ে গেল। এই জিনিসগুলো যদি আমরা রিং ফেন্স করতে পারি প্রতিষ্ঠান লেভেলে, আমি মনে করি প্রতিষ্ঠান লেভেলে তো অন্তত আমরা সেই আস্থাটা অর্জন করতে পারছি। এই আস্থাটা অর্জন করতে একটু সময় লাগবে বেশি। কেন? কারণ ওভারঅল আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই অল্প কিছু সময় দেরি হলেও এটার যে ফ্রুটস আপনারা বা যে কোনো প্রতিষ্ঠান যারা চেষ্টা করবে তারা পাবে, এটা ইনশাআল্লাহ সাস্টেনেবল এবং লং টার্ম হবে। থ্যাংক ইউ। আপনার কথা থেকেই যেহেতু অ্যাডভাইজারি বডি এবং বোর্ডের কথা চলে আসছে, তো আমাদের পিওর মানি পডকাস্ট শুরু করার আরেকটা বড় একটা রিজন ছিল যে যারা একদম গোড়া থেকে সহজ ভাষায় সব কিছু বুঝতে চায়, শুরু থেকে আমরা চাই যে তারা এই যে ইসলামিক ফাইন্যান্সের বিষয়গুলো বুঝুক বা গভর্নেন্সের বিষয়গুলো বুঝুক। গভর্নেন্স নিয়ে আলাপ করার জন্য আপনার সাথে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে ভাইয়ের সাথে বুঝতে পারি। তো যদি একদম সোজা হিসেবে যে কোনো প্রতিষ্ঠানে, সেটা যে ব্যাংক হতে হবে বা আর্থিক প্রতিষ্ঠান হতে হবে, নট নেসেসারিলি, কোনো একটা প্রতিষ্ঠানে, স্পেশালি আর্থিক প্রতিষ্ঠানে একটা শরিয়া অ্যাডভাইজারি বডি বা বোর্ডের গুরুত্বটা কী, এটা কি করে বা এটা কারা করে, এবং একটা আইডিয়াল শরিয়া বোর্ড, একটা আইডিয়াল হাইপোথেটিক্যাল প্যারালাল ওয়ার্ডে যেখানে জাস্টিস আছে, সব কিছু আছে, যেখানে সবাই শরিয়া নিয়ে কনসার্ন এবং প্র্যাকটিসিং মুসলিম, একটা আইডিয়াল শরিয়া বোর্ড কিভাবে কাজ করে আপনার কি মনে হয়? জি, সুন্দর প্রশ্ন। প্রথম বিষয় হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলার জন্য অবশ্যই তার বেসিক কর্পোরেট গভর্নেন্স বা সুশাসন নিশ্চিত করতে হবে। যেমন একটা দেশের কথাই যদি আমরা বলি, একটা দেশে যদি সরকার না থাকে, পুলিশ বাহিনী হঠাৎ করে সবাই আজকে বলছে আমরা কাজ করব না, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কেমন হবে? একটা ছোট্ট প্রতিষ্ঠানের মধ্যেও যদি তাই হয়, যেখানে ইম্পর্টেন্ট যে আমরা বলি গভর্নেন্সের যে গভর্নেন্সের অর্গানগুলো কি, বোর্ড অফ ডাইরেক্টরসের কথা আমি আগেও বলেছি, ম্যানেজমেন্ট, এমনকি প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের যার যার রোল আছে, যার যার দায়িত্ব আছে, সে তার দায়িত্ব আপনার যদি সঠিকভাবে আপনার পরিপালন করতে না পারে এবং উপর থেকে তাকে প্রেশার দেওয়া হয় অথবা তাকে মিসইউজ বা অ্যাবিউজ করার জন্য করা হয়, তখনই কিন্তু ওই সুশাসনটা নষ্ট হয়ে যায়। ভাইয়া থ্যাংক ইউ আপনার উত্তরের জন্য। তো যেহেতু আপনার কথা প্রসঙ্গে অ্যাডভাইজারি বডি বা রেগুলেটরি বডির কথা চলে আসলো, তো আমরা একটু অন্যদিকে এইদিকে মুভ করি। সেটা হচ্ছে যে শরিয়া অ্যাডভাইজারি বডি বা বোর্ডের গুরুত্বটা কী, স্পেশালি ফাইন্যান্সিয়াল যদি কোনো অর্গানাইজেশনের কথা চিন্তা করি, এবং একটা আইডিয়াল জায়গায় বা একটা আইডিয়াল ওয়ার্ল্ডে একটা শরিয়া বোর্ড আইডিয়ালি কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হলো যে আমরা একটু আগে যে বিষয়টা আলোচনা করছিলাম, যে একটা প্রতিষ্ঠান ভালোভাবে ফাংশন করার জন্য তার কর্পোরেট গভর্নেন্সের প্রতিটা বিষয়ে শক্তিশালী এবং রিং ফেন্স হওয়া উচিত। কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা খুব সাদামাটা ভাষায় যদি বলি, কর্পোরেট সুশাসন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ভেতরে যে শাসন সেটা যেন প্রপার থাকে। এখানে বোর্ড অফ ডাইরেক্টরসের কিছু দায়িত্ব রয়েছে, তারা সেই দায়িত্বকে ক্রস করবেন না এবং ওই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ম্যানেজমেন্ট, সিও, এমডি যাই বলি না কেন, তাদের কিছু দায়িত্ব রয়েছে। এভাবে প্রত্যেক ডিপার্টমেন্ট হেড, প্রত্যেক আপনার এমপ্লয়ি, সবার কিছু দায়িত্ব রয়েছে।
শরিয়া গভর্নেন্সের মধ্যে আমরা যা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে একটা ইসলামী আর্থিক প্রতিষ্ঠান অথবা শরিয়া পরিপালন করে যে ব্যবসা প্রতিষ্ঠান কেউ পরিচালনা করতে চায়, তারা তো চাচ্ছেন শরিয়া পরিপালন করতে। এখন এই শরিয়া পরিপালনের বিষয়টা নিশ্চিত করবো আমরা কীভাবে, সেখান থেকেই শরিয়া সুশাসন বা শরিয়া গভর্নেন্সের ধারণা। তো শরিয়া গভর্নেন্সের মাঝে অন্যতম মূল অর্গ্যান অথবা দায়িত্বশীল হচ্ছে শরিয়া বোর্ড। শরিয়া বোর্ড মূলত বোর্ড অফ ডাইরেক্টরস থেকে ভিন্ন একটি বোর্ড, যারা ম্যানেজমেন্ট থেকে উপরে, মানে আমরা যদি একটা অর্গানোগ্রাম কল্পনা করি, বোর্ড অফ ডাইরেক্টরস হচ্ছে উপরে, তার থেকে একটু নিচে হচ্ছে শরিয়া বোর্ড। শরিয়া বোর্ড ম্যানেজমেন্ট থেকে উপরে, অর্থাৎ ম্যানেজমেন্টের উপর শরিয়া বোর্ডের সকল সিদ্ধান্ত আপনার অনিবার্য হয়ে যায়। ম্যানেজমেন্ট শরিয়া বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে না, এবং শরিয়া বোর্ড একটা স্বাধীন বডি হিসেবে, সত্তা হিসেবে আপনার বোর্ড অফ ডাইরেক্টর এবং ম্যানেজমেন্টকে অ্যাডভাইজরি দেয়, পরামর্শ দেয়, তাদেরকে শরিয়া ওপিনিয়ন দেয়, তাদেরকে ফতোয়া বা রেজলিউশন দেয়। ওই আলোকে প্রতিষ্ঠান তার কার্যগুলো পরিচালনা করে। এখন শরিয়া বোর্ড কেমন হবে এটা নিয়ে পুরো বিশ্বে অনেক আলোচনা গত 50 বছর হয়েছে। আমরা যেটা এখন বলবো এটা আইওফির স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইওফির গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড নাম্বার 1, তারপর আরও কয়েকটি স্ট্যান্ডার্ড আছে, সেগুলো অনুযায়ী এখানে মূলত বলা হয়েছে যে শরিয়া বোর্ডে সর্বনিম্ন 3 জন সদস্য থাকবেন, যারা শরিয়া বিশেষজ্ঞ হবেন। শরিয়া বিশেষজ্ঞের ডেফিনেশন হচ্ছে বিশেষ করে যারা ফিক আল মুআমালাত আল মালিয়া তথা ইসলামিক অর্থনীতি, ইসলামী আর্থিক বিষয় সম্পর্কিত যে জুরিসপ্রুডেন্স বা ফিক, এই সম্পর্কে তারা পড়াশোনা করেছেন, যারা আরবি জানেন, যারা আপনার আধুনিক ইসলামিক ফাইন্যান্স এবং ব্যাংকিং সম্পর্কেও মোটা দাগে ধারণা রাখেন। এই ধরনের কমপক্ষে 3 জন সদস্য থাকা লাগবে। এবং এর চেয়ে বেশি আমরা হয়তো যারা আধুনিক আইন সম্পর্কে জানেন অথবা অ্যাকাউন্ট সম্পর্কে জানেন, এরকম 2-1 জন সদস্যকেও আমরা পরামর্শক হিসেবে বোর্ডে রাখতে পারি। তাহলে এই যে বোর্ডটা হবে, এই বোর্ডের কাছে প্রতিষ্ঠানের যত শরিয়া বিষয়ক প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, যেগুলো তাদের কাছে উত্থাপিত হবে। এমনকি অনেক সময় এমন হয় যে বোর্ডের কাছে বা ম্যানেজমেন্টের কাছে মনে হচ্ছে না যে এটা একটা শরিয়া ইস্যু, কিন্তু এটা যখন অডিট হয়ে আপনার বা যখন এটা রিভিউর জন্য শরিয়া বোর্ডের কাছে আসে, তখন ফাইন্ডিংটা চলে আসে যে এটা কিন্তু একটা শরিয়া লঙ্ঘন হয়ে গিয়েছে। তখন পরামর্শটা তারা দেন যে না, এটা শরিয়া পরিপালন এভাবে করতে হবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা গুরুত্বটা কী? এটা গুরুত্বটা অত্যন্ত বেশি। কেন? কারণ আসলে তো শরিয়া পরিপালনের মূল দায়িত্ব ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডাইরেক্টরের উপর, কিন্তু তারা হয়তো এই বিষয়ে সম্যক জ্ঞাত নন। 2 নম্বর হচ্ছে, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে একদিকে শেয়ার হোল্ডার ইত্যাদি আছেন, ওনাদের স্বার্থের বিষয় আছে, অন্যদিকে টাকা রাখছেন বা টাকা বিনিয়োগ করছেন। যেমন একটা ব্যাংকের কথা যদি বলি, একটা ক্রাউডফান্ডিং প্রতিষ্ঠানের কথা বলি, এরকম অনেক বিনিয়োগকারী আছেন বা লেনদেনকারী আছেন যারা এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে লেনদেন করছেন। তো তাদের স্বার্থ রক্ষার একটা বিষয় আছে। স্বার্থ তো ফিনান্সিয়াল স্বার্থ যেমন একদিকে রয়েছে, শরিয়া কমপ্লায়েন্সের এটাও একটা স্বার্থ। কারণ একজন মুসলিম এই প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন, একই সঙ্গে সে আর্থিকভাবে লাভবান হতে চান এবং একই সঙ্গে হালালভাবে সে ইনকাম করতে চান। এই হালাল বিষয়টা শরিয়া কমপ্লায়েন্ট হলো কি না, এইটা কে নির্ধারণ করে দিবে, এবং এটা কিভাবে আমরা নিশ্চিত করব যে ওই প্রতিষ্ঠান এটা অ্যাপ্লাই করছে, ইমপ্লিমেন্ট করছে? এখানেই শরিয়া বোর্ডের গুরুত্বটা। তা আমার মনে হয় মোটা দাগে আমরা মূল কথাটা বলার চেষ্টা করেছি। একটা কথা যুক্ত করে আমি এই প্রশ্নের উত্তর শেষ করতে যাচ্ছি যে শরিয়া বোর্ডকে আমরা বলি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ শরিয়া বোর্ডের অনুমোদন সাপেক্ষে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার প্রোডাক্টটাকে বাজারে নিয়ে আসবে। ব্যবসা প্রতিষ্ঠানের যিনি ম্যানেজমেন্টে যিনি আছেন এবং শরিয়া বোর্ড, তারা উভয় মিলে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলি। সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল শরিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। প্রতিষ্ঠান বিশেষ করে যখন বড় হয়ে যায়, যেমন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু শুধু শরিয়া বোর্ড যথেষ্ট না, কারণ তাদের ডে টু ডে প্রচুর ইস্যু আসতেছে। শরিয়া বোর্ড হয়তো 3 মাস 4 মাস পরে একটা মিটিং করবে, কিন্তু তার প্রতিদিন নতুন ব্যবসা ডিল আসতেছে, তার হয়তো পত্রিকায় আজকে একটা অ্যাড যাবে, এই অ্যাডটা শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কি না, অনেক বিষয় আছে। এটার জন্য একটা ইন্টারনাল শরিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের প্রয়োজন হয়। এবং থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে শরিয়া অডিট। আমি হয়তো সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু এটার প্রতি আরেকটু আস্থা আনার জন্য বছর আনতে ঠিক যেভাবে আমার আর্থিক বিবরণের অডিট হয়, ঠিক এভাবে একটা শরিয়া অডিট হবে। শরিয়া অডিট দিয়ে আমরা নিশ্চিত হব যে হ্যাঁ, গত 1 বছরের যাবতীয় কার্যক্রম শরিয়া সম্মত হয়েছে, এবং শরিয়া বোর্ড ওইটার ভিত্তিতে সে রিপোর্ট দিবে যে হ্যাঁ, আমরা নিশ্চিত বা আমরা আশ্বস্ত যে শরিয়া সম্মত হয়েছে। আর আধুনিক আপনার নতুন যেটা আমরা বাহরাইন এবং ইউএইতে দেখছি, তারা এক্সটার্নাল শরিয়া অডিট শুরু করেছে। আমি যে শরিয়া অডিটের কথা বললাম এটা ইন্টারনাল, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে যেমন আমাদের ইন্টারনাল অ্যাকাউন্টস আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, আবার এক্সটার্নাল অডিটরকে দিয়ে আমরা অডিট করাই, ঠিক এখন ওনারা এক্সটার্নাল শরিয়া অডিট দিকে চলে গেছে।
আমাদের দেশে কিন্তু আমরা তুলনা করলেই বুঝতে পারবো যে শরিয়া বোর্ড লেভেলেই আমরা যথেষ্ট আপনার দেখছি, অনেকের ক্ষেত্রে হয়তো সেটাও নেই, তাহলে পরে শরিয়া কমপ্লায়েন্স, শরিয়া অডিট, এরপর এক্সটার্নাল শরিয়া অডিট, এটা তো অনেক দূরের বিষয়। হ্যাঁ, থ্যাংক ইউ। যেহেতু শরিয়া অডিটের কথা চলে আসলো, এটা আমার আলোচ্য সূচিতে ছিল। শরিয়া অডিটে মেইনলি কোন কোন দিকগুলো বেশি গুরুত্বের সাথে দেখা হয়? সেটা কি চুক্তি, ডকুমেন্টেশন, বাস্তবায়ন, এই দিকটুকুই, নাকি আরও অনেক কিছু দেখা হয়? মোটা দাগে যদি বলতে চাই। আমি একটু আগে যেমনটা বললাম যে শরিয়া গভর্নেন্সে আসলে আমরা কি করতে চাই, আমরা এটা নিশ্চিত করতে চাই এই যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন আমরা অনেকগুলো বললাম, এগুলোর মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই যে আসলেই একটা প্রতিষ্ঠানের সকল ট্রানজ্যাকশন শরিয়া কমপ্লায়েন্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন শরিয়া অডিটের মধ্য দিয়ে আমরা দেখতে চাই যে ঠিক আছে, শরিয়া বোর্ড ফতোয়া দিয়েছে, ইন্টারনাল শরিয়া কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট ডে টু ডে তাকে অ্যাডভাইস করেছে, ফাইন, কিন্তু আসলে কত পার্সেন্ট, অনেক সময় মানুষ প্রশ্ন করে না যে বাংলাদেশি ইসলামী ফাইন্যান্স আসলে কত পার্সেন্ট ইসলামী ফাইন্যান্স, এই যে কত পার্সেন্ট বলে, এই কত পার্সেন্টের পার্সেন্টেজটা আমরা কীভাবে বুঝবো? যখন আমাদের অ্যাকচুয়ালি অডিট হবে, শরিয়া অডিট হবে। তো শরিয়া অডিটে আমরা যেই জিনিসটা করি সেটা হচ্ছে যেই পয়েন্টে শরিয়া লঙ্ঘনের সম্ভাবনা থাকে, যেমন আমি যদি একটা মুরাবাহা ডিলের কথা বলি, তাহলে প্রথমে হচ্ছে মুরাবাহার জন্য আমাকে অ্যাসেটটা কিনতে হবে, তাহলে কেনা হয়েছে কিনা, কখন কেনা হয়েছে। 2 নম্বর, এই অ্যাসেটটার অধিগ্রহণ করতে হবে, পজেশন নিতে হবে, পজেশন নেওয়া হয়েছে কিনা, পজেশনের সাপেক্ষে ডকুমেন্ট বা অন্য এভিডেন্স ইত্যাদি আছে কিনা। 3 নম্বর, এটা আবার বিক্রয় হবে মুরাবাহার ভিত্তিতে, আপনার যাকে আমরা ফাইন্যান্স করছি তার কাছে বিক্রয় করা হবে, বিক্রয়ের চুক্তি হয়েছে কিনা, এবং এইটার টাইম স্ট্যাম্প কী, প্রথম যে চুক্তি আর এই টাইম স্ট্যাম্পের মাঝে দ্বৈরথ আছে কিনা, মানে এমন কি যে দ্বিতীয় চুক্তিটা আগে হয়ে গেছে, পরের প্রথম চুক্তিটা হয়েছে, তাহলে কিন্তু মুরাবাহা লঙ্ঘন হয়ে গেল। তারপর ওভারঅল যে কোনো সেল ট্রানজ্যাকশনে আমরা দেখব কি বিক্রি করা হচ্ছে এটা ডিফাইন কিনা। আমরা বললাম মুরাবাহা হয়েছে, মুরাবাহা অ্যাসেট কি, এটা ডিফাইন না, এটা অ্যাসেটের ডিফাইন করা হয়েছে কিনা। বললাম চাল, কোন চাল, কত কেজি চাল, কোন টাইপের চাল, এটা ডিফাইন করা হয়েছে কিনা। মূল্য ডিফাইন করা হয়েছে কিনা, মূল্য কীভাবে ডিফাইন করা হয়েছে, এখানে আবার ইন্টারেস্ট ঢুকানো হয়েছে না, এটার একটা স্পেসিফিক ফাইনাল প্রাইস উল্লেখ করা হয়েছে। এইগুলোকে আমরা বলি বিভিন্ন চেক পয়েন্ট বা পেইন পয়েন্ট। এগুলো আমরা একটা ডকুমেন্ট থেকে, মানে আমরা অ্যাজ এন অডিটর ডাইরেক্ট ওই পয়েন্টগুলোতে চলে যাই যে এই জায়গাগুলো সব ঠিক আছে কিনা, টিক 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 সব ঠিক আছে, ওকে ফাইন, এটা কমপ্লায়েন্ট। যেখানে আমাদের অনেক কোথাও নন কমপ্লায়েন্ট পাওয়া যাচ্ছে, ওটাই আমরা তখন রিপোর্টের মাঝে তুলে ধরি যে এতগুলো ডিলে এই সমস্যা আমরা খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ। এটা তো স্ট্রাকচারটা অনেক অর্গানাইজেশনের কথা বললাম। এখন আমার পার্সপেক্টিভ বা যে আমি চিন্তা করছি আরেকটা অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে যে অনেকে হয়তো সামনে ব্যবসায় নামবে, বা অনেকে একদমই প্রান্তিক এসএমই ব্যবসায় নামছে বা শুরু করেছে, কিন্তু তাদের ইন্টেনশন পিওর, তাদের প্রপারলি ইন্টেনশন আছে যে না, তারা ইথিক্যালি এবং ইসলামিক ওয়েতে তারা ব্যবসা করবে। তো সেখানে তারা শরিয়া বোর্ডের বিষয়টা বা এই গভর্নেন্সের বিষয়টা কীভাবে ইনশিওর করতে পারে ইন দ্য আর্লি স্টেজ? এই পুরো বিষয়টাই আমরা যেটা একেবারে একটা প্রাতিষ্ঠানিক ভাবে বললাম, ইন্টারনাল শরিয়া বোর্ড, ইন্টারনাল শরিয়া কমপ্লায়েন্স, ইন্টারনাল শরিয়া অডিট, এই সব কিছুকেই আমরা আবার ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আউটসোর্স করতে পারি, এবং এটাও আইওএফি স্ট্যান্ডার্ডে অলরেডি বলা আছে। কারণ মাথায় রাখতে হবে, মানে নট দ্য সেম সাইজ ডাজ নট ফিট অল, একই সাইজ সবার জন্য প্রযোজ্য না। তো আমরা ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার কাজের স্কোপও এত বড় না যে আলাদা শরিয়া বোর্ড রাখা হবে, আলাদা শরিয়া অডিট রাখা হবে, আলাদা শরিয়া রিভিউ রাখা হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই কাজগুলো করে তাদেরকে আউটসোর্স করতে পারি, এবং এটা একটা নোন প্র্যাকটিস। সে আপনি বাহরাইনে যান, সৌদিতে যান, ইউএইতে যান, মালয়েশিয়াতে যান, পাকিস্তানে যান, সব জায়গায় এটা একটা নোন প্র্যাকটিস। এবং আমরা যে আইএফএ কনসালটেন্সি করেছি, আমাদের কার্যক্রমের মাঝে এই ধরনের অনেক কাজ আছে, যা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শরিয়া বোর্ডের মতো কাজ করি, আবার একই সঙ্গে শরিয়া অডিটর হিসেবেও কাজ করি। অর্থাৎ বছরান্তে আমরা তাদের আগে ট্রানজ্যাকশনগুলো অডিট করতে যাই, অনেক সময় তাদের ফিজিক্যাল অফিসে যাই, তাদের ডকুমেন্টগুলো আমরা যাচাই করি। তো এটা ইটস ওকে, মানে অ্যাজ লং অ্যাজ, মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই ফাংশনগুলো যেন করা হয়। বোর্ডের যে একটা ফাংশন যে আমি অনুমোদন না দিলে আপনারা ব্যবসায় যাবেন না, এই ফাংশনটা থাকা লাগবে। প্রতিনিয়ত যেই গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্সের বিষয়গুলো আছে সেটা নিশ্চিত করার বিষয়টা থাকা লাগবে। বছর শেষে যেন অডিট হয়, সেই অডিটের ফাংশনটা থাকা লাগবে। এখন ফাংশন করার জন্য আলাদা আমি ডিপার্টমেন্ট করব কি না, এটা প্রতিষ্ঠানের স্কেলের উপর ডিপেন্ড করতে পারে। আমরা একটু গভর্নেন্স থেকে একটু অন্য একটা অ্যাঙ্গেলে চলে আসতে চাই। সেটা হচ্ছে যে আজ আমরা যখন এই ভিডিওটা শ্যুট করছি, পরের মাসেই, আজকে অগাস্ট, সেপ্টেম্বরে হচ্ছে বিনিয়োগ ডটায় 4 বছর পূর্তি।
হাঁটি হাঁটি পাপা করে 4 বছর হয়ে গেল, এবং আমাদের একটা জার্নির সাথেও কিন্তু আপনার জার্নিটাও একটা সিগনিফিকেন্ট জার্নি, আমরা একসাথে কাজ করেছি। তো আমার একটা ইন্টারেস্টিং জানার ইচ্ছা হচ্ছে যে বিনিয়োগ.ioর সাথে আইএফএ কনসালটেন্সি কাজটা কীভাবে শুরু হলো, জার্নিটা আপনাদের অ্যাঙ্গেল থেকে কীরকম, এই বিষয়ে যদি ইন্টারেস্টিং কোনো যদি স্টোরি থাকে, এবং চলার পথে যদি ইন্টারেস্টিং কোনো ব্লকার বা কোনো ইন্টারেস্টিং মজার কোনো প্রবলেম একসাথে সলভ করি, সেরকম কোনো মেমোরি যদি আপনার থাকে তাহলে একটু জানতে চাচ্ছিলাম আর কি। সুন্দর প্রশ্ন। আমার যতটুকু মনে পড়ে সম্ভবত আমি তখনও আমার পিএইচডি করছি এবং মালয়েশিয়াতে আছি, এবং আমার সাথে যোগাযোগ হয় বিনিয়োগ.ioর যারা ফাউন্ডার আছেন, কোফাউন্ডার সম্ভবত দুইজন আছেন, ওনাদের সাথে যোগাযোগ হয়। ওনারা আমাকে রিচ আউট করেন, হয়তো টিমকেও এখানে রিচ আউট করেছেন, আমার পুরোপুরি আসলে মনে নেই, কিন্তু আমার সাথে অনেকগুলো ইন্টারাকশন ওই সময় হয়েছে। এবং মালয়েশিয়াতে কীভাবে ক্রাউড ফান্ডিং হচ্ছে, কোন বিষয়গুলো আমাদের শুরু থেকেই মাথায় রাখা দরকার, যেহেতু আমাদের দেশে এখনও রেগুলেশন তৈরি হয়নি। সে সময় আমরা মালয়েশিয়ার যে স্ট্যান্ডার্ড সেটা শেয়ার করেছি, ইন্টারন্যাশনাল যে কনসার্নগুলো সেগুলো শেয়ার করেছি, যেই জায়গাগুলোতে অন্য দেশে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো ফেল করছে সেগুলো আমরা শেয়ার করেছি। আমার যতটুকু মনে পড়ে যে আমরা শুরু থেকেই মাশাআল্লাহ ওনাদেরকে সবসময় মানে আন্তরিক পেয়েছি, শরিয়া পরিপালনের দিক থেকে শুধু নয়, বরং এই প্রতিষ্ঠানটা মানে যেভাবে প্রপার স্ট্যান্ডার্ড মেনটেন করে করা উচিত সেরকমটা করার ব্যাপারেও আমরা আন্তরিক শুরু থেকে দেখেছি, এবং আমরা প্রত্যাশা করি যে এটা সামনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভাইয়া, যেহেতু ক্রাউড ফান্ডিং আর ইনভেস্টমেন্টের কথা বা ইকোসিস্টেমের কথা বারবার চলে আসছে আপনার সাথে, একটা জিনিস নিয়ে আমরা খুব ইন্টারেস্টিংলিভাবে চেষ্টা করতেছি অ্যাওয়্যার করার, বাট এই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় অনেক ডাউট ফেস করি আর কি। স্পেশালি যখন কোনো ইভেন্টে যাই বা যখন পটেনশিয়াল যারা ইউজার্স আছেন, ইনভেস্টর আছেন, তাদের সাথে যখন কাজ করতে যাই, মুরাবাহা মোড নিয়ে বা মুরাবাহা মডেল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন, অনেকে মানে অনেকে, এবং স্পেশালি অনেক সিরিয়াস প্র্যাকটিসিং মুসলিম ডিরেক্টলি হয়তো বলেন যে এটা সুদের বাহানা হচ্ছে, ঘুরায় পেঁচায় সুদ নেওয়া হচ্ছে, বা ফিক্সড রিটার্ন কেন, এরকম কিছু আমরা বলি, আমরা বোঝানোর চেষ্টা করি, বা ওই অ্যাওয়ারনেস থেকেও শুরু থেকেই কাজ করে যাচ্ছি। আমরা জানি যে আপনারাও কাজ করে যাচ্ছেন, এবং স্পেশালি হচ্ছে যে আমিও যখন এই ইকোসিস্টেম বাইরে ছিলাম, অন্যান্য লাইনে কাজ করেছি, কর্পোরেটে কাজ করেছি, তখনও আমার কাছে মাথায় ছিল যে ইসলামিক ইকোসিস্টেমে, ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমে ইনভেস্টমেন্ট মানেই লাভ আর লস, লাভ হইতে পারে, লস হইতে পারে, বাট একটা যে ফিক্সড একটা বাই অ্যান্ড সেল কন্ট্রাক্টের জিনিসপত্র হইতে পারে বা একটা উইন উইন সিচুয়েশন হইতে পারে, অনেকে জানে না। তো এইটা একটা বললাম যে শরিয়া বিনিয়োগ নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। তো সহজ ভাষায় আপনার এন্ড থেকে যদি মুরাবাহা মডেলটা আপনি ব্যাখ্যা করেন তাহলে অনেকের জন্য হয়তো জানতে সুবিধা হবে। স্পেশালি ফিক্সড রিটার্ন কীভাবে হালাল হয়, এটা অনেকে হয়তো বুঝতে চায় না বা বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না। যে মানুষের মনে হয় যে আচ্ছা ঠিক আছে, অমুক একটা প্রজেক্ট, এইটার কারণে হয়তো এত থেকে এত রেঞ্জে আমি প্রফিট পাবো, কোনোটা ডিফাইন না, কিন্তু এই জায়গাটায় দেখতেছি যে এই স্পেসিফিক প্রজেক্টে ফিক্সড রিটার্ন। তো ফিক্সড রিটার্ন কীভাবে হালাল হয়, এটাও অনেকের কাছে বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন থেকে যায়। তো এই জায়গাটা যদি আপনি সহজ ভাষায় যদি একটু বুঝান তাহলে। ধন্যবাদ। মূল বিষয়টা হলো যে মুরাবাহায় মানে অতিরিক্ত দামে বিক্রি করা, এটার উপরে মূল কনফিউশনটা। এখানে আমি কয়েকটা বিষয় বলতে চাই যে দেখুন, ইসলাম আসলে কোনো চুক্তি উদ্ভাবন করে দেয়নি, এটা আমাদের একটা মিসকনসেপশন। আমরা মনে করি যে শরিয়া আমাদেরকে বিভিন্ন চুক্তি শিখিয়েছে, শরিয়া আমাদেরকে বিভিন্ন চুক্তি কিভাবে শুদ্ধ হবে সেটা শিখিয়েছে। শরিয়া যখন আসেনি তখনও কিন্তু বাই ছিল, তখনও কিন্তু শিরকত, মুশারাকা এগুলো ছিল, মুদারাবাত ছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও অনেক ঐতিহাসিকবিদদের, সিরাতবিদদের বক্তব্য মানে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পূর্ব উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার ব্যবসা তিনি মুদারাবার ভিত্তিতে ম্যানেজ করেছেন, এরকম কিন্তু সিরাতবিদরা বলেছেন। তাহলে এই চুক্তিগুলো আগেও এক্সিস্টেন্ট ছিল। আমরা হাদিসে বিভিন্ন সময় দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কিছু কিছু ব্যয়ের ব্যাপারে নিষেধ করছেন, তার মানে এই ব্যয়গুলো এক্সিস্টিং ছিল। শরিয়া যেটা করেছে, এই ব্যয়ের মাঝে যেগুলো নন কমপ্লায়েন্ট সেগুলোকে ফিল্টার আউট করে দিয়েছে। যেমন ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই যে বাই সালাম হচ্ছে একটা ফরওয়ার্ড সেল, আমি টাকাটা স্পটে দিয়ে দিব এবং যে কমোডিটিটা সেটা একটা সার্টেন টাইম পরে আমাকে দেওয়া হবে। যেমন চাল, ডাল, আদা, রসুন আমরা এটা করতে পারি, বিশেষ করে যেগুলো পচনশীল না ওটা বেশি এলিজিবল। ইউজুয়ালি মানে আমাদের মূল নীতিটা হচ্ছে ফাঞ্জিবল আইটেম হতে হবে। ফাঞ্জিবল বলতে আমরা আরবিতে বলি মিসলিয়াত, যেখানে একটা
একটা আইটেমের দুইটা ইউনিটের মাঝে পার্থক্যটা আইদার নেই অথবা এতই সামান্য যে এটার কারণে মূল্যে পার্থক্য হয় না। এজন্য এগ্রিকালচারাল প্রোডাক্ট মোটা দাগে সবগুলোই কোয়ালিফাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান তখন তিনি দেখেন যে অলরেডি মানুষ বাই সালাম করছে। তিনি কি বললেন? মান আসলাফা ফালিউসলিম, মান আসলাম আসলাফা, আচ্ছা, তিনি বলেছেন মান আসলাফা ফালিউসলিফ ফি কাইলিন মালুমিন আও ওয়াজনিন মালুম, যে ব্যক্তি বাই সালাম করে সে যেন সুনির্দিষ্ট ওজন, সুনির্দিষ্ট কাইল হচ্ছে একটা পরিমাপক, সেটার মাঝে করে। অর্থাৎ এক কথায় কমোডিটিটা যেন স্পেসিফাই করে নেয়, এটাকে যেন আনসার্টেন না রাখে। এভাবে শরিয়া আমাদেরকে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে রিবা, গরিবা হচ্ছে আমরা ইন্টারেস্ট বা ইউজুরি বলি, গারার যেটা মানে এক্সেসিভ আনসার্টেনটি, চুক্তির মাঝে আমি কি বিক্রি করছি সেটা যেন স্পেসিফাইড হয়। আমি যদি একটা সরাসরি দেখি একটা প্রোডাক্ট বিক্রি করি তাহলে এটাও একটা স্পেসিফিকেশন যে এই প্রোডাক্টটা বিক্রি করছি। আর যদি আমি না দেখে বিক্রি করি তাহলে সেখানে এটাকে স্পেসিফাই করা যে এই ধরনের প্রোডাক্ট আমি বিক্রি করছি, অথবা এটা বক্সের ভিতর আছে তাহলে বলে দেয় এটার ভিতরে এই প্রোডাক্ট। কারণ এতে করে আমার যে কাস্টমার তার সন্তুষ্টি রহিত হতে পারে। শরিয়া চায় আমাদের সকল চুক্তি যেন সন্তোষজনক উপায় হয়, এবং আরেকটা বিষয় হচ্ছে এটা যেন ফেয়ার হয়। আমি না জেনে যখন লেনদেন করছি তখন আনফেয়ারনেস চলে আসতে পারে, জুলুম হয়ে যেতে পারে। এখন আচ্ছা, এটা হচ্ছে আপনার কমোডিটির ক্ষেত্রে। আর মূল্যের ক্ষেত্রে শরিয়ার মৌলিক নির্দেশনা কি? মূল্যটা যেন ফিক্সড হয়, মূল্যটা যেন আনসার্টেন না হয়, অনিশ্চিত না হয়। আমি যেন এরকম না বলি যে ভাই এই প্রোডাক্টটা 20 অথবা 30, তাহলে ভাই কোনটা, তাহলে ডিসপিউট হবে। মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ডিসপিউট হবে। আপনি 20, আমি মনে করবো যে আপনি 20, আমি 20 দিলে আপনি খুশি, আর আপনি ভাববেন যে ইউসুফ ভাই তো অবশ্যই 30 টাকায় দিবেন, এর নিচে। আমরা অনেক সময় রিক্সাওয়ালার সাথে এটা হয়, রিক্সা চালক ভাইদের সাথে আমরা বলি যে কত দিবেন, দেন, আপনার যা মনে চায় দেন। তো উনি ভাবে যে আমি এটা বললে ইউসুফ সাহেব আমাকে 100 টাকা দিবেন, আর আমি মনে করতেছি উনি হুজুর মানুষ দেখে আমাকে বলছেন আচ্ছা আমি এখন 10 টাকা দিলেই হয়। এই তো ডিসপিউটটা হয়ে গেল। এই আনসার্টেনিটিটা শরিয়া চায় না। এবার আসি মুরাবাহার ক্ষেত্রে। মুরাবাহার মূল বিষয়টা হলো এটা একটা বাইউল আমানা। আমানা মানে যেখানে ট্রাস্ট বেস সেল, আমি আমার কত খরচ পড়েছে এবং লাভ কত হচ্ছে এটা আমি কাস্টমারকে বলে দিচ্ছি। এটা একটা স্পেশাল টাইপ অফ সেল। আমরা সাধারণত বাজারে যখন কেনাবেচা করি, দরদাম করি, সে কিন্তু বলে না কেনা দাম, কিন্তু কখনো কখনো আস্থা অর্জনের জন্য সাধারণত মাছ বাজারে বা কোনো কোনো বাজারে অনেক সময় বলে, অবশ্যই এটা অনেক সময় মিথ্যাও বলে, সেটা ভিন্ন বিষয়। কেনা এটা মিথ্যা বলে অনেক সময়, ওটা আরেক বিষয়, কিন্তু এটা হচ্ছে বাইউল আমানা। এখন এই বাইউল আমানা করার পরে মানে আমি মূল্য খরচ ডিসক্লোজ করার পরে আমি অতিরিক্ত লাভ নিতে পারবো কিনা এটাতে কারো কিন্তু ডিসপিউট নাই। অর্থাৎ আমি 10 টাকায় কেনা একটা আইটেম আমি 100 টাকাতেও বিক্রি করতে পারি, এটাতে কারো কোনো মত পার্থক্য নেই বা ভিন্ন মত আমাদের জানা নেই। অবশ্যই যদি এটা জুলুমের কারণ হয়, যেমন স্বাভাবিকভাবে এটার দাম আসলে 20 টাকা, এখন একটা মানুষ সমস্যায় পড়েছে, আমি তার সমস্যাকে অ্যাবিউজ করে তাকে দাম বাড়াই দিলাম, এটা ভিন্ন বিষয়, এটা জুলুম। এবার আসি যে মুরাবাহে আসলে ডিসপিউটটা কোথায়, যেটা আপনাকে বললেন যে অনেক মানুষ আমাদের মাঝে বলে, ওইটা আমার দৃষ্টিতে খুবই ছোট একটা প্রশ্ন, আমি ওটাতে উত্তরে পরে আসছি। কিন্তু মূলত আমাদের যারা মুরাবাহাকে সমালোচনা করেন ওনাদের মূল সমালোচনার জায়গাটা হচ্ছে আমরা এই বাই মুরাবাহাটা করি মুআজ্জালা মানে বাকিতে। আমরা যখন বাকিতে মুরাবাহা করি সেখানে আমরা স্পটের চেয়ে মূল্যটা একটু বেশি নির্ধারণ করি। এই বেশিটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা। আমাদের সমকালীন কিছু ইকোনমিস্ট যারা সরাসরি শরিয়া স্কলার না, যারা অর্থনীতিবিদ, অর্থনীতি ভালো জানেন, আমাদের দেশের কথা বলছি না, অন্যান্য দেশের আন্তর্জাতিকভাবে, তারা এই জায়গায় আপত্তি তুলেছেন যে আপনি যখন বাকিতে একটা মূল্যকে, নগদে একটা জিনিস 10 টাকা আপনি বাকিতে 20 টাকায় বিক্রি করছেন, এটার সাথে ইন্টারেস্টের পার্থক্যটা কী? কিন্তু আমরা যখন শরিয়ার জায়গা থেকে একটা জিনিসকে হারাম বলবো, আমাকে মেথোলজিক্যালি আসতে হবে। মেথোলজিক্যালি আমি যখন বাকিতে বিক্রির ক্ষেত্রে মূল্য ফিক্স করে দিচ্ছি, মানে হচ্ছে আপনি 6 মাস পরে দিবেন, এই ভিত্তিতে আমি 20 টাকায় বিক্রি করলাম, এখন আপনি একদিন পরে আসলেও 20 টাকা দিতে হবে, আবার 1 বছর পরে আসলেও 20 টাকা দিতে হবে, তাহলে কিন্তু মূল্যটা ফিক্স হয়ে যাচ্ছে। এই যে সিনারিওটা, এটা আমরা কোনো ফকিকে দেখি না যে তারা এই জায়গাটায় দ্বিমত করেছেন যে এটা শরিয়াসম্মত না। এখন অনেকে এখানে আর্গিউ করেন যে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা দেখান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এই হুবহু সুরত মানে সিনারিও না পেলেই যে এটা হারাম হয়ে যাচ্ছে বিষয়টা এটা না। কারণ বর্তমান অনেক ক্রয় বিক্রয় বা ট্রানজ্যাকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কাজেই আমি যেই কথাটা সারাংশ টানতে চাচ্ছি আমার এই লম্বা আলোচনায়, যে মুরাবাহার ক্ষেত্রে
নগদের তুলনায় বাকিতে বেশি বিক্রয় করার যে বিষয়টি, এই বিষয়ে স্কলাররা অনেক রিসার্চ করেছেন, অনেক পেপার এস্টাবলিশড হয়েছে, এবং মোটা দাগে কন্টেম্পোরারি শারিয়া স্কলার যারা, আমরা তাদের মাঝে কোনো মতপার্থক্য দেখি না যে বাকি নগদের তুলনায় বাকিতে পণ্য বেশি দামে বিক্রি করা যেতে পারে যদি মূল্য ফিক্সড হয়। এটাতে আমরা তাদের কোনো মতপার্থক্য দেখি না। কিছু ইকোনমিস্ট ওনারা মনে করছেন যে ভাই দুইটাতে একই রকম। তো এটা আমরা শরিয়ার যখন সিদ্ধান্তের কথা বলছি, এটা আসলে কোনো ওয়েট ক্যারি করে না। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার একটু অন্য একটা অ্যাঙ্গেলে চলে আসি, সবার একটু হয়তো বুঝতে সুবিধা হবে, স্পেশালি যারা বিজনেস করছেন। সেটা হচ্ছে যে অনেকেই আইএফএ কনসালটেন্সির সাথে কাজ করতে চায়, এবং অনেক অর্গানাইজেশন আছে অলরেডি আপনার একসাথে মিলে কাজ করছেন। তো এরকম কিছু কিছু হয়তো শুনি, আমি কারো নাম নিব না, বা আপনাদেরও হয়তো অভিজ্ঞতায় আছে যে অনেকেই হয়তো শুরুতে আগ্রহ দেখিয়েছে, আপনার সাথে কাজ শুরু করেছে, কিন্তু পরে দেখা গেছে যে তাদের পুরো প্রসেসে শরিয়া কমপ্লায়েন্সটা নিয়ে আসতে পারছে না, বা নিয়ে আসতে পারে না বা চায় না। তো এইখানে আপনারা চ্যালেঞ্জগুলো কী কী দেখেন? এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার যে প্রশ্নটা হচ্ছে যে আসলেই কি বিষয়টা নিয়তের, নাকি আরও কোনো কিছু ইন্টারনাল কিছু ব্লকার আছে যেটা হয়তো আমরা বাইরের চোখে বুঝতে পারি বা জানি না। তো আমি শিওর যে আপনাদের অনেকের সাথে কাজ করা হয়েছে, সাকসেসফুলি অনেকের সাথে কাজ করা হচ্ছে, আবার অনেকের সাথে আপনারা অনেক দূরে এগিয়েছেন, পরে হয়তো তারা আগায় নেই ওইদিকে। তো এই জায়গার ভিতরের ব্লকারগুলা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। সুন্দর প্রশ্ন করেছেন। কয়েক রকম অভিজ্ঞতা আমাদের আছে। যেমন একটা অভিজ্ঞতা ধরেন যে আমরা সব ভালো নিয়ত, যেটা ওটাই বলছি, যে এমডি বা সিও ওনার নিয়ত ভালো, একদম টপ লেভেলে, এবং উনি আমাদের সাথে এনগেজও হয়েছেন, এবং উনি আমাদেরকে রিডাইরেক্ট করে দিয়েছেন ওনার যারা ডিপার্টমেন্ট হেডগুলো আছে তাদের সঙ্গে যেন আমরা কথা বলি এবং আমরা শরিয়া ইস্যুগুলো আইডেন্টিফাই করি, তাদেরকে ট্রেন আপ করি ইত্যাদি। কিন্তু তার যারা বিভিন্ন ডিপার্টমেন্ট হেড আছেন অথবা তার অন্য শেয়ার হোল্ডাররা আছেন, তারা এই বিষয়ে আগ্রহী নন। তারা এটাকে একটা অ্যাডিশনাল বোঝা মনে করছেন, অ্যাডিশনাল কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট মনে করছেন। ফলে এটা ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা পদে পদে চ্যালেঞ্জে ফেস হয়েছে, এবং অনেক সময় পুরো প্রক্রিয়াটাই আপনার বন্ধ করে দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা নিয়ত তো আসলে দেখতে পারি না, নিয়ত তো দেখার বা পরিমাপ করার বিষয় নয়, আমরা অ্যাকশনস দেখি। আমরা অনেক সময় দেখেছি যে হ্যাঁ উনি খুবই আগ্রহী, কিন্তু ওনার যে প্রসেস এবং আমরা যে কমপ্লায়েন্সটা ওনার কাছে প্রত্যাশা করছি উনি এটা ফুলফিল করছেন না, করতে গড়িমসি করছেন। এক পর্যায়ে আমরাও তখন সেখান থেকে কিন্তু ডিসএনগেজ হয়ে আসছি। অনেক সময় পারসেপশনের একটা বিষয় আছে আমাদের দেশে, যেহেতু এই বিষয়ে এখনও ধারণাটা ওভাবে পাকাপোক্ত হয় নাই। যেমন আমি মালয়েশিয়ার কনটেক্সট যদি বলি, মালয়েশিয়াতে শরিয়া কমপ্লায়েন্ট কোনো কিছু যদি আপনি প্রমোট করতে চান যে এটা একটা শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিং, এখানে অবশ্যই কোনো একজন শরিয়া অ্যাডভাইজারকে আপনার সামনে নিয়ে আসতে হবে যে এই বোর্ড অথবা এই অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আমরা চলছি। একেবারে প্রান্তিক, আমরা ওইখানে বলি মাচিক হচ্ছে আন্টি এবং পাচিক হচ্ছে আঙ্কেল, যারা মানে স্ট্রিট ফুড বিক্রি করে, আপনার নাসিলামা বা এগুলো বিক্রি করে, সেইখানেও তাদের এই বেসিক অ্যাওয়ারনেসটা আছে, আমাদের দেশে নাই। না থাকার ফলে অনেকে হয়তো শুরুতে শুরু করে, পরে তারা এটাকে অ্যাডিশনাল একটা রিকোয়ারমেন্ট মনে করে যে আমার একটু খরচ হয়ে যাচ্ছে। ইভেন তো আমরা চেষ্টা করি প্রতিষ্ঠানের স্কেল অনুযায়ী, স্কোপ অনুযায়ী আমাদের সার্ভিসকে ম্যাচ করতে এবং সব যতটুকু মিনিমাল রাখা যায়, কিন্তু তারপরে অনেক সময় ওনারা এটাকে চ্যালেঞ্জ মনে করে আর সামনে আগান না। তো মোটা দাগে আমার কাছে মনে হয়েছে এই কয়েকটা জায়গায় আমরা চ্যালেঞ্জ দেখেছি। অনেকে শুরুতে আগ্রহী হন, অনেকে আবার এমনও আছে যে হয়তো একজন ইনভেস্টর বা একজন বিনিয়োগকারী কখনো ডিমান্ড করেছেন, তার ফলে উনি তড়িঘড়ি করে আমাদের কাছে আসেন যে আমরা সার্টিফিকেশন লো। কিন্তু আমরা এখন আগের তুলনায় অনেক সতর্ক হয়েছি। আমরা মানে চাইলেই যে আমরা তাকে রিভিউ করে একটা বলে দেবো এরকম না। আমরা তখন মানে ইভেন দো অ্যাজ এ শারিয়া অ্যাডভাইজার কিন্তু আমাদের রোল হচ্ছে শারিয়া কমপ্লায়েন্স দেখা, কিন্তু আমরা যেহেতু দেখছি বিভিন্ন ফ্রড অ্যাটেম্প বাড়ছে, এমনকি মালয়েশিয়ার অভিজ্ঞতা আবার আমি বলি, মালয়েশিয়াতে সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়া গত 2 বছর, এবছরও জানুয়ারিতে তারা একটা শরিয়া অ্যাডভাইজারদেরকে নিয়ে মিটিং করেছে, এবং আমিও যেহেতু তাদের রেজিস্টার্ড শারিয়া অ্যাডভাইজার আমিও ইনভাইটেড ছিলাম। এখানে তারা আমাদেরকে বারবার আমাদেরকে সতর্ক করেছে, দেখো তোমরা যদিও শারিয়া সার্টিফাই করছো, কিন্তু তোমাদের স্কোপ শুধু শারিয়া সার্টিফিকেশন সীমাবদ্ধ না, ইউ শুড গো বিয়ন্ড মানে সার্টিফিকেশন। তুমি জিজ্ঞাসা করো তুমি কীভাবে ইনকাম করো। ফর এক্সাম্পল একটা ব্যবসা বলতেছে আমি 30% প্রফিট করি, জিজ্ঞাসা করে কীভাবে প্রফিট করছে। একটা বেসিক মানে কমন সেন্স ইউজ করো যে আসলে এটা পসিবল কিনা। যদি মনে হয় যে এটা পসিবল না এবং সে জাস্টিফাই করতে না পারে, প্লিজ ডোন্ট এনগেজ উইথ দেম, কারণ এটা লাইকলি যে সে সামনে গিয়ে স্ক্যাম হয়ে যাবে, ফ্রড হয়ে যাবে এবং আলটিমেটলি সবার বদনাম হবে, এবং তুমি অ্যাজ এ শরিয়া অ্যাডভাইজার তোমার বদনামটা সবার আগে হবে।
এই জন্য ওরা আমাদেরকে এখন অনেক রকম রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। তো আমরা ওই মালয়েশিয়ার বা অন্যান্য দেশের অভিজ্ঞতায় যা শিখি আমরা এখানেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এবং এর ফলে এখন আমরা যদি রিসেন্ট অভিজ্ঞতা বলি, প্রায় প্রতি সপ্তাহে 2-3টা করে প্রতিষ্ঠান আমাদের কাছে আসে। কমপক্ষে 1-2টা প্রতিষ্ঠানের কথা তো শুনি যারা আসে, অনেকের হয়তো কোনো রেজিস্ট্রেশনও নেই, জাস্ট 1-2জন মিলে একটা শুরু করেছে এবং তারা চায় আমরা তাদেরকে সার্টিফাই করি। আমরা বলি যে না, আপনার এই অবকাঠামো না হলে আমরা আপনাদের এটা সার্টিফাই করতে পারবো না। ভাইয়া থ্যাংক ইউ। আমি যদি ওই প্রসঙ্গে আসি, যে যারা হয়তো এই পডকাস্টটা দেখছে বা যারা আপনার সাথে কাজ করছে আগ্রহী, তো আমি যদি আউটলাইনটা চিন্তা করি, সেটা হচ্ছে যে আইএফএ কনসালটেন্সির সাথে কাজ করতে চায়, সে হয়তো ওয়েবসাইটে গেল বা ফেসবুকে গেল, আপনাদের সাপোর্ট নাম্বারে কল দিল, সেখান থেকে কনভারসেশনটা শুরু হলো। তো তারপরে আউটলাইনগুলো কি আর কি, মানে স্টেপগুলো কি আর কি? আমরা ইউজুয়ালি যখন আমাদের কাছে কেউ রিচ আউট করে আমাদের ইমেইলে অথবা ওয়েবসাইটে অথবা আমাদের সোশ্যাল মিডিয়ায়, তো সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে কিংবা কনসালটেন্সি ডিপার্টমেন্টের কাছে ইনিশিয়াল একটা মতামতের জন্য পাঠানো হয়। ওনারা একটা বেসিক ওভারভিউ করে একটা মিটিং স্কেডিউল করার চেষ্টা করেন। সেই মিটিংয়ে আমরা ফার্দার বোঝার চেষ্টা করি ওনার অবস্থা, ওনার বেসিক ডকুমেন্টেশন ইত্যাদি, এবং তার ভিত্তিতে আমরা আসলে সিদ্ধান্ত নিই আমরা এনগেজ হব কি না। যখন আমাদের মাঝে মোটামুটি হয় যে না ঠিক আছে আমরা আরেকটু তার সাথে আগাতে পারি, তখন আমরা তাকে একটা বিজনেস প্রপোজাল দিই, সার্ভিস প্রপোজাল দিই যে আমরা আপনাকে এই বিষয়গুলো আমরা দেখব এবং আমাদের এই প্রসেস হবে, এবং আপনি অ্যাগ্রি করলে আমরা আপনাকে সার্ভিস অ্যাগ্রিমেন্ট পাঠাবো। উনি অ্যাগ্রি করলে এরপর আমরা সার্ভিস অ্যাগ্রিমেন্ট পাঠাই, যেখানে আমরা আমাদের স্কোপটাকে ডিফাইন করি, সব কিছু ডিফাইন করা থাকে। এরপর এটা সাইন হয়ে যাওয়ার পরে এটা অ্যাসাইন করা হয় আমাদের কনসালটেন্সি ডিপার্টমেন্টকে। কনসালটেন্সি ডিপার্টমেন্টের যিনি এটার জন্য দায়িত্বশীল, তিনি এই ডকুমেন্টগুলো রিভিউ করে আমাদের ইন্টারনাল শরিয়া একটা টিম আছে, যেটাকে আমরা একটা বোর্ডের মতো চিন্তা করি আর কি, যেখানে উনি ওনার ফাইন্ডিংটা নিয়ে উপস্থাপন করেন। এখানে আবার আমাদের তর্ক বিতর্ক হয়, আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করি। এই ফাইন্ডিংটা নিয়ে এরপর উনি ওই প্রতিষ্ঠানের কাছে ফার্দার আপনার তুলে ধরেন, এবং এটা হয়তো অনেক সময় কয়েক রাউন্ড হতে পারে আনটিল উই আর স্যাটিসফাইড। আমরা যখন স্যাটিসফাই হই তখন আমরা তাদেরকে আপনার দেই যে হ্যাঁ আমরা আপনার এই কার্যক্রমটা আপনি পরিচালনা করতে পারেন বা এটা এইভাবে করলে শরিয়াসম্মত হবে। তো যখন আপনার সাথে কাজ শুরু করলো তখন কি ইমিডিয়েটলি তারা সার্টিফিকেশন পেয়ে যাচ্ছে, নাকি তার আগে কোনো ধরনের সার্টিফিকেশন? আমরা বাংলাদেশের ক্ষেত্রে এখন অত্যন্ত সতর্কতার সাথে দেওয়ার চেষ্টা করি, অলমোস্ট দেই না বললেই চলে। আমরা আমাদের ওপিনিয়ন দেই, কিন্তু মালয়েশিয়ার এন্টিটিতে আমরা বিভিন্ন দেশে ওই যে যেমনটা আমি বললাম যে আমরা বেসিক ডিউ ডিলিজেন্স করার পরে যদি আমরা স্যাটিসফাইড হই, আমরা অনেক ক্ষেত্রে সার্টিফাই করি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নানা সার্কামস্ট্যান্সের কারণে আমরা এখন সার্টিফিকেশনটাকে, যেহেতু আমরা দেখছি এখানে মিসইউজ বেশি হয়, এই জন্য আমরা সার্টিফিকেশন না করে ইউজুয়ালি আমাদের ওপিনিয়ন দেই, আমাদের মতামতটা দেই, এবং মতামতটা পূর্ণ ডকুমেন্ট আকারে থাকে। সেখানে আমরা কোন কোন ডকুমেন্ট রিভিউ করেছি, এই ডকুমেন্টগুলো রিভিউ করার প্রেক্ষিতে আমাদের মত কী ছিল, কেন আমরা এটাকে শরিয়া কমপ্লায়েন্ট মনে করছি, এই পুরো বিষয়টা দিই, এবং ডিসক্লেইমার সহ। ডিসক্লেইমারটা হচ্ছে যে আমাদের এই মতামতটা একান্তই সুনির্দিষ্ট এই ডকুমেন্টগুলোর এই ভার্সনের ভিত্তিতে করা হয়েছে, ফাইন্ডিংটা। হ্যাঁ, এখন ডকুমেন্ট যদি চেঞ্জ হয়, এই বিষয়গুলো যদি ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে এটার দায়িত্ব কিন্তু আমাদের না। এই বিষয়টা আমার মনে হয় আজকে যারা পডকাস্ট শুনছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন শরিয়া অ্যাডভাইজার হিসেবে কাউকে সার্টিফাই করি অথবা কাউকে আমরা ওপিনিয়ন দেই, আমাদের এই মতামতটা ওই প্রতিষ্ঠানের ওই সময়কার ভিত্তিতে যখন সে আমাদেরকে এটা সাবমিট করে, ইউজুয়ালি আমরা একটা টাইমলাইন দিয়ে দিই 1 বছরের, এবং চেষ্টা করি এই সময়ের মাঝে ফলো আপ করতে। কিন্তু মোটা দাগে আমাদের যখন অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ দি ডকুমেন্টস টু আস, তখন আমরা কিন্তু তাদেরকে ওপিনিয়ন দিচ্ছি। এখন এরপরে ব্যবসা প্রতিষ্ঠানটাতে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার মূল রেসপন্সিবিলিটি ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের, বোর্ড অফ ডাইরেক্টরস। আমি আগেও যেটা বলেছি, আমরা এজ এ শেয়ার অ্যাডভাইজার যদি আমাদের অগোচরে একটা প্রতিষ্ঠান শরিয়া লঙ্ঘন করে, ফ্রড হয়, স্ক্যাম হয়, সেটা সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠানের। আমরা সতর্কতার জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করি, এটাতে ত্রুটি আমি বলবো না। আমরা শিখছি প্রতিনিয়ত এবং আমরা চেষ্টা করছি উত্তরোত্তর আপনার ভালো করতে। কিন্তু ইনভেস্টরদের উচিত শুধু শরিয়া সার্টিফিকেশন দেখেই ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত গ্রহণ না করে ফেলা, কারণ আমাদের সার্টিফিকেশনটা বা আমাদের মতামতটা শরিয়া পরিপালনের জায়গা থেকে, কিন্তু একটা ব্যবসা শরিয়া পরিপালন হওয়া সত্ত্বেও ব্যবসার জায়গা থেকে ভালো না হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর স্ক্যাম বা ফ্রড অনেক সময় আছে, আমরা যখন করেছি তখন উনি অনেক ভালো মানুষ, কোনো সন্দেহ নেই, এরপর উনি চেঞ্জ হয়ে গিয়েছেন। তো এই জন্য প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বে ডিউ ডিলিজেন্স করে তারপর সিদ্ধান্ত নেয়, আমরা এটা অনুরোধ করব। স্ক্যাম বা ফ্রডের বিষয় হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমও তো এটা নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করছি, অনেক ধরনের গ্যাপ আছে।
আমার এখানে একটা গল্প একটা মনে পড়লো, শেয়ার করি। সেটা হচ্ছে যে কয়েকদিন আগেই হচ্ছে আমরা সৌদি বেস্ট একটা বড় একটা ভেঞ্চার ক্যাপিটালের একজনের সাথে আমার আড্ডা হচ্ছিল। আমাদের অফিসে হোস্ট করেছিলাম, উনি এসেছিল। তো ওনার সাথে বিভিন্ন টুকটাক আলাপ করতে করতে আমি ইকোসিস্টেম, স্ক্যাম, ফ্রড এগুলো নিয়ে আলাপ করছিলাম। তো উনি বলছিল যে সৌদিতে সিস্টেমটা এখন এরকম যে কেউ যদি লোন ডিফল্ট করে বা কারো যদি এরকম কোনো ধরনের রিপেমেন্ট বা কোনো কিছুতে যদি গ্যাপ থাকে বা মিসইউজ হয় থাকে, সাথে সাথে তার পাসপোর্ট ব্লকড। সে দেশ ত্যাগ করতে পারবে না আনটিল অর আনলেস কেউ যদি হেঁটে হেঁটে মরুভূমি পার হয়। তো আমাদের এখানেও দেখা যাচ্ছে যে তার সাথে আলাপ হচ্ছিল যে তোমরা ব্যাড লোন, ব্যাড ডেপ্ট এগুলো কীভাবে ডিল করেন, ইটিসি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে ইকোসিস্টেমের ডেভেলপমেন্টে বেশ কিছু জায়গা আছে যেখানে ফিনটেক ল্যান্ডস্কেপে কাজগুলো করা যায় আর কি। না, এটা তো অবশ্যই। এখন আমাদের দেশে যদি এটা হতো, যেমন এটা মালয়েশিয়াতেও সেম, আপনি লোন ডিফল্ট করে ভেঙে যাবেন, এটা অনেকটাই অকল্পনীয়। কিন্তু আমাদের দেশে যদি হয় তো পাসপোর্ট চেঞ্জ করে ফেলবে, নতুন নামে পাসপোর্ট হয়ে আপনার বর্ডার দিয়ে দেশ ক্রস করে ফেলবে আনফর্চুনেটলি। তাহলে আসলে আপনার সাথে আমি একমত যে স্ক্যাম, ফ্রড, এবং এটা আমার থিসিসও আমি এই বিষয়টা বলার চেষ্টা করেছি, সারিয়া গভর্নেন্সটা সবসময় হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের উপর একটা অ্যাডিশনাল লেয়ার, এবং এই কর্পোরেট গভর্নেন্সের একটা বড় অংশই আসলে নির্ভর করে রেগুলেটরি ল্যান্ডস্কেপের উপর। এখন আমাদের দেশের রেগুলেটরি ল্যান্ডস্কেপে যদি সেই ফ্যাসিলিটেশনটা না থাকে, সেই প্রক্রিয়াগুলো, সিস্টেমগুলো না থাকে, তাহলে কর্পোরেট গভর্নেন্স দুর্বল হয়ে যাবে। যেমন একটা সেন্ট্রাল ব্যাংকের উপস্থিতিতে কী হবে একটা কমার্শিয়াল ব্যাংক দুর্নীতি করে, ফর এক্সাম্পল, এটা তো অকল্পনীয়। তার মানে সেন্ট্রাল ব্যাংকও এখানে ডিসফাংশনাল হয়েছিল, যে একদম গভর্নমেন্টও ডিসফাংশনাল হয়ে গেছিলো আমাদের আগের যে গভর্নমেন্টটা ছিল। তাহলে এই পুরাটা কিন্তু একটার সাথে ইন্টারলিঙ্কড। আমরা যদি চাই যে স্ক্যাম, ফ্রড রোধ করতে, তাহলে আমার এই পুরো সিস্টেমে আপনার ইন্টিগ্রেশন এবং প্রপার গভর্নেন্স ইত্যাদি নিয়ে আসতে হবে, তাহলে আমরা প্রকৃতভাবে করতে পারবো। বাকি এত কিছু বলার পরও আমি মনে করি যে এর অর্থ এই না যে আমরা সব একটা বডিকে দায়িত্ব দিয়ে দিব যে রেগুলেটর করে নাই, বাস আমাদের কোনো দায়িত্ব নেই। আমরা শরিয়ার যে প্রিন্সিপাল, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাসূলুল্লাহ বলেছেন, শোনো তোমাদের প্রত্যেকেই রেসপন্সিবল এবং প্রত্যেককে কিয়ামতের দিন তার রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের বেসিক রেসপন্সিবিলিটি আছে ডিউ ডিলিজেন্স করা, এনশিওর করা অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল প্রতিষ্ঠানটা জেনুইন, এটার পেছনের মানুষগুলো অন্তত 2 নম্বরই তাদের হিস্ট্রি নেই, ইত্যাদি ইত্যাদি। আমরা শরিয়া অ্যাডভাইজার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল যে হ্যাঁ আপনাদের মাধ্যমে আসছে, আপনারা এই ডিউ ডিলিজেন্সটা করেছেন, ওকে আমরা আশ্বস্ত, এখন আমরা শরিয়ার দিলাম। ইনভেস্টররা যে তাদেরও এটা দায়িত্ব যে যদিও এখানে প্ল্যাটফর্মে লিস্টেড, যদিও এখানে শরিয়া অ্যাডভাইজার আসছে, তারাও যেন একটা বেসিক তাদের মতো করে ডিউ ডিলিজেন্স করে যেন তারা সিদ্ধান্তটা গ্রহণ করে। হ্যাঁ, অনেক তো নেতিবাচক কথা বললাম ইকোসিস্টেম নিয়ে, বাংলাদেশ নিয়ে, বাট অ্যাজ উই অল নো যে আমরা একটা সিসমিক একটা শিফটের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু ইসলামিক ফাইন্যান্সও না বাট ওভারঅল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম থেকে। তো সাম্প্রতিক আমি শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলবো না, আপনি যেহেতু গ্লোবালি অনেক জায়গায় ইনভলভ, তো গ্লোবালি ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমে আপনি কী ধরনের ইতিবাচক চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা জিনিস। আর হচ্ছে যে আগামী 5 বছরে বাংলাদেশে ইসলামিক বিনিয়োগ ইকোসিস্টেম বা ফিনান্সিয়াল ইকোসিস্টেম কোন দিকে আগাচ্ছে বা কোথায় যাচ্ছে বলে আপনার মনে হয়? প্রথমত গ্লোবালি ইসলামিক ফাইন্যান্সের যদি আমরা মার্কেটটা দেখি, এই মুহূর্তে $4 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি অলরেডি ক্রস করেছে, এবং সামনে এটা আরও দ্রুত গতিতে ক্রস করবে বলেই সকল পূর্বাভাস আমাদেরকে বলছে। সেই জায়গা থেকে আমরা একটা পজিটিভনেস গ্লোবালি আমরা দেখি। এবং শরিয়ার জায়গা থেকে যদি আমরা বলি, এই মুহূর্তে আপনারা জানেন যে জাতিসংঘের এসডিজি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা প্রত্যেকটা দেশ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে কম বেশি। আমরা মালয়েশিয়া সহ আরও অনেকগুলো দেশকে যেটা দেখছি, এটার বিকল্প হিসেবে শরিয়ার আলোকে ভ্যালু বেসড ইন্টারমিডিয়েশন, অর্থাৎ আমি কিভাবে আমার একটা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারীর যে রোলটা, একটা ইসলামিক ব্যাংক অথবা একটা ক্রাউড ফান্ডিং আপনারা কী করছেন, একজন থেকে টাকাটা নিয়ে আরেকজনকে দিচ্ছেন, এই মধ্যস্থতার রোলটার ভেতর দিয়ে কিভাবে আমরা কিছু ভ্যালু সমাজে তৈরি করতে পারি, যেটা আমাদের শরিয়াও চায়। মাকাসিদ শরিয়া বা অবজেক্টিভস অফ শরিয়া বলতে আমরা যে বিষয়গুলো বুঝি, এটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এটা মানে সার কথা হলো, আমরা গত 50 বছরের একটা বড় সময় আসলে চেষ্টা করেছি আমাদের চুক্তিগুলো যেন শরিয়া সম্মত হয়, কিন্তু এই শরিয়া সম্মত চুক্তি হওয়া মানেই সমাজের উপকার হচ্ছে এরকমটা না। এখন আমরা নেক্সট ফেজে যাচ্ছি যে আমাদের চুক্তি শুধু শরিয়া সম্মত হবে, রিবা থেকে ফ্রি হবে এরকম না, বরং আমি যেই স্টার্টআপকে ফান্ড দিব এর দ্বারা সমাজের উপকার হচ্ছে, সে দূষণ তৈরি করছে না, সমাজের মানুষের শ্বাসকষ্টের কারণ হচ্ছে না, ফর এক্সাম্পল।
এটাও কিন্তু এখন মানে ইন্টারন্যাশনালি বেশ আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি এই ইন্টিগ্রেশনটা ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে যত বেশি হবে তত ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে। আরেকটা ডিসকাশন আমরা দেখছি এবং ওইটার সাথে আমি মনে করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও আমি চলে আসবে, যে গ্লোবালি হালাল এবং ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির একটা ইন্টিগ্রেশন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। গ্লোবালি ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি যদি হয় $4 ট্রিলিয়ন, হালাল ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাটলিস্ট $3 ট্রিলিয়ন। হালাল ইন্ডাস্ট্রি বলতে এখানে খাবার, তারপর ড্রিঙ্ক, তারপর ফ্যাশন, হসপিটালিটি সবই চলে আসতেছে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, গত 2-3 বছরে বাংলাদেশে যে বড় একটা ডেভেলপমেন্ট হয়েছে ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির অনেক নেতিবাচক খবরের মাঝে, সেটা হচ্ছে বাংলাদেশে সুকুক রুলস 2019 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2019-এ প্রকাশ করেছে একটা গ্যাজেট দিয়ে, যেটার মাধ্যমে বাংলাদেশের যে কোনো কোম্পানি আপনার সুকুক বা ইসলামিক শরিয়া কমপ্লায়েন্ট বন্ড অল্টারনেটিভ টু বন্ড তারা ইস্যু করতে পারে। এবং 2020-এ বাংলাদেশ সরকার একটা সুকুক গাইডলাইন প্রকাশ করেছে, যার মাধ্যমে সরকারও কিছু সুকুক ইস্যু করা শুরু করেছে। ইতোমধ্যে 6টা সুকুক সরকার ইস্যু করে ফেলেছে এবং সামনে আরও বিভিন্ন সুকুক আসবে বলে আমরা আশা করছি, যেগুলো একসময় আমাদের দেশে ছিল না। সুকুক বা সুকুক হচ্ছে ইসলামিক ক্যাপিটাল মার্কেটের অন্যতম একটি আপনার প্রোডাক্ট এবং পুরো বিশ্বের ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির প্রায় 15%-এরও বেশি সুকুক দখল করে আছে। তো সুকুক যখন একটা দেশে আপনার অনেক অনেক দ্রুত গতিতে আগাতে থাকে, সাথে সাথে এটা ইন্ডাস্ট্রির অন্য ইসলামিক ফাইন্যান্স ইনস্ট্রুমেন্টকেও আপনার পুশ করতে থাকে সামনের দিকে। এবং আমার মনে হচ্ছে আমরা বাংলাদেশে সেটা দেখছি। আমরা যখন পডকাস্টটা শ্যুট করছি তার মাত্র 2 দিন আগেই বাংলাদেশের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট যে বিডা আছে, তারা আপনার মালয়েশিয়াতে হালাল ইন্ডাস্ট্রি নিয়ে একটা MOU সাইন করেছে এবং আমরা আশা করছি যে হালালের জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে যাবে। তা আমি মনে করি আগামী 5 বছরে আমরা হালাল এবং ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির একটা যৌথ গ্রোথ বাংলাদেশে দেখতে পারবো ইনশাল্লাহ। যদিও গত 5-7 বছর বা 10 বছর একটা নেগেটিভ হয়েছে, কিন্তু সেটাও উতরে উঠবে এবং আরও সামনে ইনশাল্লাহ এগিয়ে যাবে। যেহেতু নেক্সট লেয়ার নিয়ে একটু কথা হচ্ছে, তো একটা জিনিস নিয়ে আমি একটু ইন্ট্রিক্ট ছিলাম, সেটা হচ্ছে যে এখন ইসলামিক ফিনটেকে ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সির অ্যাকসেপ্টেন্সটা কীরকম, আর হচ্ছে সেটা ভবিষ্যৎটা কীরকম আর কি। আপনারা রেগুলেটরি দিক থেকে এই জিনিসগুলো নিয়ে কীরকম চিন্তা করছেন বা সব কিছু? যে ব্লকচেইন তো প্রযুক্তি হিসেবে অত্যন্ত সম্ভাবনাময়, অত্যন্ত প্রতিশ্রুতিশীল বিভিন্ন কারণেই, এবং আমরা মনে করি যে অনেক ক্ষেত্রেই ব্লকচেনের ব্যবহার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ভিতরে যে অনাস্থা এবং আপনার ইনএফিসিয়েন্সি সেটা দূর করতে পারে। কিন্তু ব্লকচেনের যে প্রায়োগিক কারেন্সি হিসেবে, মুদ্রা হিসেবে প্রচলন আমরা পুরো বিশ্বে তেমন একটা দেখি না। বিটকয়েন এবং কিছু স্টেবল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি আছে বর্তমান সময়, স্টেবল কয়েন, এগুলোর কিছু সীমিত আপনার ব্যবহার রয়েছে বিভিন্ন দেশে মুদ্রা হিসেবে। আমাদের দেশে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক এটার ব্যাপারে সতর্ক করেছে। ইভেন মালয়েশিয়াতেও আপনার মানে খুব ওপেনলি ব্যবহার করার সুযোগ নেই, বরং কিছু এক্সচেঞ্জ আছে যেগুলোকে সরকার অনুমোদন দিয়েছে, সেগুলোর মাধ্যমে আপনার ব্যবহার করার সুযোগ রয়েছে। মালয়েশিয়া বরং যেটা করেছে, এগুলোকে মুদ্রা হিসেবে বিবেচনা না করে মালয়েশিয়ার সিকিউরিটিজ কমিশনের শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছে যে এগুলো মুদ্রা হিসেবে বিবেচনা করা কঠিন, বরং আমরা এগুলোকে ডিজিটাল অ্যাসেট হিসেবে গণ্য করতে পারি। তো ডিজিটাল অ্যাসেট হিসেবে গণ্য করলে যে কোনো অ্যাসেটের যেমন শরিয়া সম্মত এবং অসম্মত হওয়ার সুযোগ রয়েছে, এক্ষেত্রেও তাই। তো মালয়েশিয়ান সরকার যেটা করেছে, সিকিউরিটিজ কমিশন থেকে কিছু ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জকে অনুমতি দিয়েছে এবং সেগুলোর ভিতর দিয়ে কিছু ক্রিপ্টো কয়েন, ক্রিপ্টো কারেন্সিকে আপনার কেনা বেচা করা সম্ভব। যারা শরিয়া অ্যাওয়্যার ইনভেস্টর, যারা শরিয়া সম্মত চায়, তাদের জন্য যদিও আলাদা কোনো এক্সচেঞ্জ এখনও আমার জানা মতে নেই মালয়েশিয়ায়, কিন্তু বিভিন্ন শরিয়া অ্যাডভাইজারি কোম্পানি, ইভেন আমাদের প্রতিষ্ঠানও, আমরাও কেউ যদি আমাদের কাছে কোয়েরি করে যে এই ক্রিপ্টোটা শরিয়া কমপ্লায়েন্ট কিনা, আমরা তাদেরকে ওই জায়গায় আমাদের ওপিনিয়ন দেই। ওই ওপিনিয়নের ভিত্তিতে কেউ চাইলে আপনার লেনদেনগুলো করতে পারে। হ্যাঁ, অন্য একটা পয়েন্টে বা অ্যাঙ্গেলে আসি, যদিও এটা কমপ্লিমেন্ট করে। সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের অভিজ্ঞতা থেকে বা আপনাদের অভিজ্ঞতা থেকে, বিভিন্ন জনের অভিজ্ঞতা থেকে, সাধারণ মানুষদের বা সাধারণ বিনিয়োগকারীদের শরিয়া বিনিয়োগ নিয়ে অনেক ধরনের ভুল ধারণা থাকে। কী কী টাইপের ভুল ধারণা থাকে সেগুলো নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি। বাট এই বিষয়ে প্ল্যাটফর্ম, স্কলার আর বিনিয়োগকারীদের মধ্যে কি আরও ভালো সহযোগিতা কিভাবে হতে পারে? নট লাইক দ্যাট যে আচ্ছা অমুক জায়গায় যাও, এত টাকা ইনভেস্ট করো, এত টাকা রিটার্ন পাও, নাথিং লাইক দ্যাট। বাট ওভারঅল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে
আমরা বিভিন্ন ধরনের পকেটে বিভক্ত, লাইক হয়তো স্কলাররা এক জায়গায় কয়েকজন কয়েক পকেটে বা কয়েক লেয়ারে মেরুতে আছে, আমরা কিছু মেরুতে আছি, ইনভেস্টররা কিছু কিছু মেরুতে আছে। তো সবার একটা কালেকটিভ একটা অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য যে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং বা সহযোগিতার জায়গাটা, নলেজ শেয়ারিং অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং, তো এই জায়গাটা আমরা কিভাবে মানে অ্যাড্রেস করতে পারি বলে আপনার মনে হয়? দেখুন, এই যে ভিন্নতা, এই ভিন্নতা ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির, আধুনিক ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির যে শুরু প্রায় 50 বছর আগে, তার আগে থেকেই এক্সিস্টিং। কিন্তু সেটাকে হারমোনাইজ করার অর্থ হচ্ছে যে একটা কেন্দ্রতে বা একটা বেসিক কেন্দ্রবিন্দুতে এটাকে অ্যালাইন করা, ওই চিন্তা থেকে আইওফির যাত্রাটা শুরু হয়েছে। আমরা আজকে 50 বছর যখন কথা বলছি, আমরা যদি আইওফির স্ট্যান্ডার্ডগুলোকে আমাদের বেঞ্চমার্ক হিসেবে বা ফাউন্ডেশন হিসেবে চিন্তা করি এবং ওইটার আলোকে আমাদের মতামতগুলোকে পরীক্ষা করি, তাহলে আমাদের জন্য অ্যালাইন হওয়াটা সহজ। নতুবা যদি আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল বক্তব্যকে আমরা বেঞ্চমার্ক হিসেবে নেই, তাহলে আমাদের এই ভিন্নতা ক্রমান্বয়ে আরও বাড়বেই, আসলে কমবে না। যেহেতু এটা মুআমালাতের বিষয় এবং মুআমালাতের ক্ষেত্রে ওভারঅল ফিকহের দৃষ্টিকোণ থেকেও যথেষ্ট ফ্লেক্সিবিলিটি রয়েছে, ইবাদার ক্ষেত্রে ইনোভেশনের কোনো সুযোগই নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ একভাবে শিখিয়েছেন, আমরা নামাজ অন্যভাবে পড়তে পারি না, এটা 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 ক্লোজ ডোর। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের ক্ষেত্রে সেই সুযোগ রয়েছে। শরিয়ার গণ্ডির ভিতরে থেকে আমরা ইনোভেটিভ হতে পারি, এবং সেই ইনোভেশনের জায়গা থেকে ইন্টারন্যাশনাল বিভিন্ন বডি, যেমন আইওফির কথা আমরা আজকে অনেকবার আলোচনা করেছি, এরপর আইএফএসবি আছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড, আইআইএলএম আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক লিকুইডিটি ম্যানেজমেন্ট, আইআইআরএ আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক রেটিং এজেন্সি, তারপর আপনার মাজমাউল ফিকহুল ইসলামী বা ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি, বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের রিসার্চ বোর্ড আছে, যেমন কুয়েত ফাইন্যান্স হাউস, তারপর আপনার দাল্লাল বারাকা ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেক গবেষণা, আমরা শরিয়া গবেষণা এগুলোতে দেখব। আমরা যদি ওগুলোকে গ্রহণ করি, আমাদের একটা মৌলিক মানদণ্ড চলে আসে। সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি যেটা বলার চেষ্টা করব, দেখুন যে বর্তমান সময় আমাদের একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজনীয় জ্ঞান অন্বেষণ করা, অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যেমন আমি একজন মুসলিম হিসেবে যদি এটা না জানি যে নামাজ কীভাবে পড়তে হয়, তাহলে নামাজ তো একটা ফরজ, আমি কীভাবে সেটা আদায় করব? ঠিক বর্তমান সময় আমি মনে করি ফাইন্যান্সিয়াল লেনদেনের বেসিক জানাটা শরিয়ার জায়গা থেকে এটা আমাদের উপর ফরজ। কারণ আমি যদি না জানি যে কোনটা কারণে রিবা হয়, কোনটা কারণে রিবা হয় না, তাহলে সম্ভাবনা আছে যে আমি স্বাভাবিক মনে করেই রিবার লেনদেনে আমার পুরো জীবন শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের শেখার আসলে কোনো বিকল্প নেই, এবং সেই জায়গা থেকে আমরা আইএফএ কনসালটেন্সি থেকে বিভিন্ন ট্রেনিং করে আসছি। ইভেন আমাদের লার্নিং প্ল্যাটফর্মেও ট্রেনিংগুলোকে আস্তে আস্তে আপলোড করা হচ্ছে। আপনারা সময় সুযোগ মতো এগুলো করতে পারেন। একটা অন্তত বেসিক কোর্স যদি আমাদের করা হয়, আমাদের একটা মৌলিক ধারণা তৈরি হবে। এই মৌলিক ধারণা তৈরি না হওয়া পর্যন্ত আমরা আসলে বিক্ষিপ্ত থাকবো। ওই যে চিলে কান নিয়ে গেছে, যেই আমরা একেবারে লেম্যান পার্সপেক্টিভ যে কথাটা বলি, আমাদের একজন ওটা বলবে, আমরা ওদিকে দৌড়াবো, আরেকজন এটা বলবে, ওটা বলবো। আমরা একটা বেসিক জায়গায় যদি আসি, তখন কিন্তু আমাদের ন্যারেটিভটা অ্যালাইন্ড হবে, যে হ্যাঁ আমরা কী বলতে পারছি, আপনি এটা বুঝতে পারবেন, আপনি কী বলতে চাচ্ছেন সেটাও আমরা বুঝতে পারবো। এর আগ পর্যন্ত বিক্ষিপ্ততা কেবল বাড়বেই। জি হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আশা করি যে আমাদের ইকোসিস্টেম আস্তে আস্তে আরও বেশি হারমোনাইজ হবে এবং সবাই আরেকটু অ্যাওয়্যার হয়ে বিভিন্ন ধরনের ডিসিশন নিব, সেটা হোক ফাইন্যান্সিয়াল, সেটা হোক ব্যবসায়িক, বা সেটা হোক গভর্নেন্সের দিক দিয়ে। তো ছোট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি যেহেতু বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ইকোসিস্টেম কাজ করেছেন, আমি শুধু বাংলাদেশের আলোকে বলছি না, বাট আমার এটা জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে যে গ্লোবালি অ্যাজ এ শরিয়া গভর্নেন্স পার্সপেক্টিভ, যে না আপনি গভর্নেন্সে আছেন, আপনার কাছে এখন কোনটা বেটার মনে হয়? সেটা হচ্ছে যে কেউ কি অল্টারনেটিভ তার ফাইন্যান্সের প্ল্যানিংয়ের জন্য সে কি ইসলামিক ব্যাংকসগুলোতে ইনভেস্ট করবে, নাকি শরিয়া কমপ্লায়েন্ট ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলোতে ইনভেস্ট করবে? এটা আপনার কাছে কি মনে হয়, হুইচ ওয়ান ইজ বেটার? এখানে একটা হচ্ছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বেটার। শরিয়ার দৃষ্টিকোণ থেকে, মানে শরিয়া পরিপালনের দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত গ্লোবালি ব্যাংকিং সিস্টেমের বাইরে যে অল্টারনেটিভ ফাইন্যান্সগুলো আছে, সেগুলোতে শরিয়া পরিপালন করাটা সহজ এই অর্থে যে ব্যাংকিং কাঠামোটা পুরো বিশ্বেই অনেক বেশি স্ট্রাকচার্ড হয়ে আছে, যেহেতু একটা লম্বা সময় ইন্ডাস্ট্রি, প্রায় 500 বছর বা তারও বেশি সময়, এবং এখানে অনেক বেশি রেগুলেশন অলরেডি আছে। বিশ্বের যে কোনো দেশই আমরা স্যাম্পল হিসেবে ধরি না কেন, সবারই সেম অবস্থা। এইখানে কোনো টুইক করা খুবই ডিফিকাল্ট, এবং সেই টুইকটাকে ইমপ্লিমেন্ট করাটা আরও ডিফিকাল্ট। আমরা যেটা ইসলামিক ব্যাংকিংয়ে করার চেষ্টা করি, আমি এটা আমার বিভিন্ন আলোচনাতেও বলার চেষ্টা করি, এটা আসলে
এই অর্থে ইসলামিক আমরা বলি না যে এটা অনেক আইডিয়াল একটা সিস্টেম, আপনারা সবাই এখানে আসেন, আমরা হাইয়া আলাল ফালার মতো আসেন, হাইয়া আলাল ব্যাংকিং, এই কথা না, আমরা সবাই ব্যাংকিংয়ের দিকে আসেন, এই আহ্বানের জন্য ইসলামী ব্যাংকিং বলা হয় না। এটা বলা হয় যে আপনার ব্যাংকিং তো যখন করতেই হচ্ছে, রিবার ভিতরে আপনি থাকতে পারছেন না, তখন একটা অল্টারনেটিভ যেন আপনার সামনে থাকে যেখানে আপনি বেসিক রিবা এবং শরিয়া অসম্মত জায়গাগুলো থেকে নিরাপদ থাকতে পারি। বাট ইজ ইট আইডিয়াল? ডেফিনেটলি নো। ইজ ইট দ্য বেস্ট অ্যাপ্রোচ? ডেফিনেটলি নো। দ্য বেস্ট এবং আইডিয়ালের জন্য আমাকে আসলে ব্যাংকিং সিস্টেমের বাইরে আসতে হবে। এখন ক্রাউড ফান্ডিং বা ইত্যাদিগুলো যদি আমরা শরিয়ার জায়গা থেকে বলি, যদি কোনো প্ল্যাটফর্ম চায় তার ইস্যুয়ার বা যে টাকাটা এখানে আপনার খাটাবে তারা যদি চায়, বিনিয়োগকারী যদি চায়, তাহলে তারা কিন্তু শরিয়ার অনেক মডেল, আমরা আজকে মুরাবাহা নিয়ে বলেছি, মুরাবাহা হোক, মুশারাকা হোক, খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মগুলো যেহেতু অল্টারনেটিভ ফাইন্যান্সের, ইভেন মালয়েশিয়ার জায়গাও যদি আমরা বলি, ওখানেও মাত্র রেগুলেশন মানে স্টিল আমরা বলবো শেপিং হওয়ার পর্যায়ে আছে, মানে খুব ম্যাচিউর হয়ে গেছে এরকম না। সব দেশগুলোই সেম। সিঙ্গাপুরের কথা বললেও সিঙ্গাপুরের মাস বা মনিটারি অথরিটি সিঙ্গাপুর, ওরা মালয়েশিয়ার পরে গিয়ে রেগুলেশন করেছে, মানে মালয়েশিয়া ওয়াজ ইভেন পায়োনিয়ার ইন দ্যাট। স্টিল সবাই স্ট্রাগল করছে যে এই অল্টারনেটিভ ফাইন্যান্স সেক্টরটাকে মানে আরও বেশি ইনভেস্টরদের জন্য প্রোটেক্টেড অথবা ইনভেস্টরদের জন্য সেফ করার, কারণ এখানে এত ভ্যারিয়েবল আছে যেগুলোকে নিশ্চিত করে ইনভেস্টরদের প্রোটেকশন আনাটা কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা যারা মানে আমি একজন সাধারণ মানুষের জায়গা থেকে এখন বলি, এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে একজন সাধারণ মানুষ থেকে আমি যদি বা আমার মতো যারা আছেন তারা যদি চিন্তা করতে, আমাদের মাথায় রাখতে হবে যে আমি আসলে কতটুকু রিস্ক নিতে পারবো। আলটিমেটলি এটা একটা বিনিয়োগ, এবং বিনিয়োগে আমি পরিপূর্ণ ঝুঁকি গ্রহণ করছি যে আমি পুরো টাকা লস হতে পারে, আবার আমি গেইনও করতে পারি, এবং রিস্ক রেটিং ইত্যাদি ডিসক্লোজারও সেখানে দেওয়া আছে। আমার রিস্ক অ্যাপেটাইটে যদি এটা হয়, অর্থাৎ আমি যদি সেই ঝুঁকি গ্রহণ করার মতো পর্যায়ে থাকি, তাহলে আমি বিনিয়োগ করব। আমি যদি ঝুঁকি এতটা গ্রহণ করতে না পারি, কিছুটা গ্রহণ করতে পারি, আমি তাহলে কিছুটা বিনিয়োগ করব। বাকিটা আমি অল্টারনেটিভ যে জায়গাটা আরেকটু সিকিউরড সেখানে হয়তো আমরা রাখতে পারি। তা আমার মনে হয় ওই বেটারের অ্যাপ্রোচটা আসলে শরিয়ার জায়গা থেকে, কিন্তু ব্যক্তিগত চয়েসের জায়গা থেকে এটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। ভাইয়া থ্যাংক ইউ। তো ভাইয়া এই পডকাস্টের চেষ্টা করেছি যে আপনার সামান্য হলেও যে আপনার যে অভিজ্ঞতাগুলো গভর্নেন্স থেকে, প্র্যাকটিসগুলো থেকে, কমপ্লায়েন্স থেকে, স্পেশালি বাইরের দেশগুলো ইকোসিস্টেমে, সেগুলো নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড অ্যান্ড এক্সাইটেড ছিলাম। যদিও এগুলো নিয়ে যদি আলাপ করতে থাকি রাত পার হয়ে যাবে, বাট আমরা যেহেতু আপনার আগের এক্সপিরিয়েন্স বা প্ল্যানিং বা ট্র্যাক রেকর্ড নিয়ে হালকা একটু আইডিয়া পেলাম বা আউটলাইন পেলাম, তো আমার খুব জানার ইচ্ছা যে সামনে আপনার ব্যক্তিগত এক, আর দুই হচ্ছে যে আইএফএ কনসালটেন্সি নিয়ে কী কী ধরনের পরিকল্পনা বা ইচ্ছা আছে যদি আপনি বলেন। আসলে আমার ব্যক্তিগত লক্ষ্যটা একেবারেই প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যের সাথে অ্যালাইন্ড হয়ে গেছে। আমার আলাদা ব্যক্তিগত লক্ষ্য এখন নিরূপণ করাটা আমার নিজের জন্যই কঠিন। তা আমার প্রতিষ্ঠানগুলো নিয়ে যদি আমরা বলি যে আমাদের যে আইএফএ কনসালটেন্সি এবং আদার অ্যাডভাইজারি, আমরা মূলত দুটোকে একই প্রতিষ্ঠান হিসেবে সামনে অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, এবং সামনে দুটো প্রতিষ্ঠান একই প্রতিষ্ঠান হিসেবেই ইনশাআল্লাহ বিবেচিত হবে, এবং বিশ্বের অন্যতম বড় এবং গ্রহণযোগ্য শরিয়া অ্যাডভাইজারি প্রতিষ্ঠান হবে বলে আমরা আশা করি, দোয়া করি ইনশাআল্লাহ। এবং আমরা আসলে এমন কিছু ফিলসফি এবং এমন কিছু এথিক্যাল গ্রাউন্ড নিয়ে কাজ করি যেটা পুরো বিশ্বেই আমাদের অবজারভেশনে অল্প কিছু শরিয়া অ্যাডভাইজারি কোম্পানি করে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেরই মুসলিমদের শরিয়া পরিপালন ক্ষেত্রে একটা বড় সহায়ক হবে ইনশাল্লাহ। আমি যদি জাস্ট একটু এক লাইনে একটু উদাহরণ দিই, আমাদের ইতোমধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, সেনেগাল, উজবেকিস্তান, তারপর আপনার এদিক দিয়ে হচ্ছে তানজানিয়া, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কথা সম্ভবত আগেই বলেছি, তারপর মধ্যপ্রাচ্যে বাহরাইন, সৌদি, ইউএই, আমাদের কিন্তু এই জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ আমরা হয় কাজ করেছি, নয় আমাদের এখানে পার্টনার আছে। ইভেন ইউকের কথা আমি বলতে ভুলে গেছি। তো এই গ্লোবাল ফুটপ্রিন্টটা আমরা আরও বাড়াতে চাই ইনশাল্লাহ, এবং আমরা চাই যে পুরো বিশ্বের মানুষের কাছে শরিয়া কমপ্লায়েন্ট হওয়াটা একটা অ্যাফোর্ডেবল হোক, এটা একটা ইজি প্রসেস হোক। কারণ এতদিন এই প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্য ডমিনেটেড হওয়ায় এগুলোর খরচ ছিল আকাশচুম্বী। মানুষ শরিয়া কমপ্লায়েন্ট হতে চাইলেও খরচের দিক থেকে চিন্তা করে করতে চায়নি। আমরা ওই জায়গায় একটা ইজিনেস নিয়ে আসতে চাই।
আর এটা তো হচ্ছে আমাদের শরিয়া অ্যাডভাইজারি ট্রেনিং পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমরা যদি ইকোসিস্টেম জায়গা থেকে চিন্তা করি, এই দুটো প্রতিষ্ঠানে আমরা একই সঙ্গে প্রফেশনালদেরকে বিভিন্ন আপনার এক্সপার্টদেরকে আমরা ট্রেন আপ করার চেষ্টা করি। এর বাহিরে আমি আরেকটা প্রতিষ্ঠানের কথা বলেছিলাম, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক স্টাডিজ। এটা আমাদের একটি 2 বছরব্যাপী উচ্চতর ইফতা শেখার প্রতিষ্ঠান, ফতোয়া শেখার প্রতিষ্ঠান, যেখানে মুফতি হওয়ার জন্য আসেন আমাদের নতুন গ্র্যাজুয়েট আলেমরা, এবং আমরা চাই তাদেরকে আধুনিক ইসলামিক ফাইন্যান্স এবং ইকোনমিক্স সম্পর্কে ট্রেন আপ করতে, যার মাধ্যমে তারা ভবিষ্যতে এমন স্কলারে পরিণত হবেন যারা প্রত্যেকেই এক একটি আইএফএসির মতো হবেন, এক একটি আদলের মতো হবেন ইনশাআল্লাহ। আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন পলিসি নিয়ে কাজ করি, এবং এই ধরনের বিভিন্ন পলিসি ইভেন বর্তমান সরকারের সময়ও আমরা হালাল ইন্ডাস্ট্রি নিয়ে, জাকাত নিয়ে, ইসলামিক ফাইন্যান্স নিয়ে, ইসলামিক ব্যাংকিং নিয়ে, ওভারঅল বাংলাদেশ ইকোনমি নিয়ে, বাজেট নিয়ে আমরা একাধিক পেপার এবং ডকুমেন্ট বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা দিয়েছি। আমরা চাই যে ভবিষ্যতে এই সবগুলোকে মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, ইসলামী অর্থনীতি এবং ইসলামী ফাইন্যান্স এর অ্যাওয়ারনেস, অ্যাডভাইজরি, ট্রেনিং, পলিসি, মানে এটার যে ইকোসিস্টেম জায়গা থেকে যেই বিষয়টা, আমরা সেই জায়গায় আরও শক্তিশালী একটা পর্যায়ে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি, এবং আমরা এই মেসেজটি মূলত আমি আপনার মাধ্যমে আজকে দিতে চাই যে আমাদের এই সকল প্রতিষ্ঠানে আমরা একটা চিন্তা লালন করি যে আমাদের আলটিমেটলি কাজগুলো হচ্ছে দাওয়া। আমরা হয়তো আমাদের এগুলোকে একটা প্রফেশনাল সার্ভিস হিসেবে উপস্থাপন করি, এবং এটা সাস্টেনেবিলিটির জন্য ডেফিনেটলি আমাদের কিছু ফ্রি, কিছু আপনার পেইড সার্ভিসও রয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের কাছে দাওয়া। আপনার যদি মনে হয় যে আপনার প্রতিষ্ঠানটি আপনি শরিয়া কমপ্লায়েন্ট করতে চান, ডোন্ট হেসিটেট, জাস্ট আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ করব। থ্যাংক ইউ ভাইয়া। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, তো আপনার থেকে যদি কোনো এন্ডিং নোট থাকে এবং ভবিষ্যতে যারা হালাল বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট নিয়ে আগ্রহী তাদের জন্য যদি একটা গুরুত্বপূর্ণ কোনো বার্তা আপনি দিতে চান, তাহলে প্লিজ। আমি একটি বার্তা দিতে চাই, যারা হালাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন, বিনিয়োগকারীদের ব্যাপারে আমি অনেক কিছু বলেছি। যারা হালাল বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন, শরিয়া কমপ্লায়েন্ট উদ্যোগ নিয়ে কাজ করছেন, আমি তাদেরকে একটু এটা শেয়ার করতে চাই যে আপনারা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি ক্যারি করছেন। আপনারা হালাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, মানুষ আপনাদেরকে দেখে ধরে নিচ্ছে যে হালাল এরকমই হয়। কাজেই আপনার আচরণ অথবা আপনার মিসম্যানেজমেন্ট অফ দি প্রতিষ্ঠান অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট নাউজুবিল্লাহ যদি হয়ে থাকে, এটা আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য আপনাদের কাছে আমার নাসিহা বা পরামর্শ থাকবে যে প্রথমত আপনার সকল বিষয় আপনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যেন প্রপারভাবে হয় সেটা করার চেষ্টা করুন। একইভাবে এটা যেন শরিয়া সম্মতভাবে হয়, এটার জন্য সকল যা যা করা দরকার সেই বিষয়টা আপনি নিশ্চিত করুন। এই দুটোর সম্মিলনে আমরা আশা করি আপনার প্রতি মানুষের আস্থা তৈরি হবে, এবং ওভারঅল আমাদের ইসলামী ফাইন্যান্সের প্রতি মানুষের যে আস্থার সংকট সেটাও ইনশাল্লাহ ভালো হবে, এখান থেকে একটা উত্তরণ হবে ইনশাল্লাহ। ভাইয়া ধন্যবাদ। তো আমরা শেষের দিকে চলে এসেছি, তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলেন। আমরা চেষ্টা করেছি যে অল্প হলেও ফিনান্সিয়াল ইকোসিস্টেম বা হালাল ইকোসিস্টেম নিয়ে একটু আলাপ করা ফ্রম দ্য গভর্নেন্স পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল। তারপর আপনার যদি নতুন কিছু আলাদা করে কিছু জানা থাকে, ফিল ফ্রি টু কমেন্ট এবং কোশ্চেনগুলো করবেন। তো এত কষ্ট করে সময় দেওয়ার জন্য ভাইয়াকে ধন্যবাদ, প্লাস স্টুডিওর জন্য এবং সব কিছু এত সুন্দর মতো কোঅর্ডিনেট করার জন্য অবশ্যই মুমিনুল ভাই, আলামিন অনেক ধন্যবাদ, প্লাস টোটাল জিনিসটা কোঅর্ডিনেট করার জন্য আইএফএ কনসালটেন্সি থেকে মুবাশির ভাই অনেক হেল্প করেছেন, তো তাকেও অনেক বড় একটা থ্যাঙ্কস। তো থ্যাংক ইউ। সামনে পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে আশা করি। সবাই ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।